এখন যদি একটা জ্যাক থাকতো তোমার পাশে তাহলে তো গ্রেট টাইটানিক সিন হয়ে যেত। ব্যাপারটা দারুণ না? জুভান যে ঐশীকে ব্যঙ্গাত্মক গলায় বলল তা দিশেহারা ঐশী বুঝতে না পারলেও তীর্থ বুঝল। ঐশী মাছ পিটে বলে উঠল। দরকার নেই কোনো জ্যাক মানবের, আমি একাই 200। জুভান শুধু ঐশীর প্রাণ খোলা হাসি দেখল। এই মেয়েটাকে এত সুখী কখনোই দেখেনি ও। এই জায়গায় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে সে আর নিজের মাঝে নেই। যদি তীর্থের সামনে মেহনতের ফলেই মেয়েটার মুখে হাসি ফোটে তবে তাই ভালো। তাহলে জুভান কেন ভিতরে ভিতরে পড়ছে? জুভানের ঐশীকে হাসতে দেখে মনের ভিতরে সুখ সুখ লাগে। মনে হয় মেয়েটার মুখে হাসিটা কি অমায়িক, একদম কৃত্রিমতা নেই ওতে। কিন্তু কেন মনে হলো এমন? উত্তর কই? জায়গাটা রোম্যাক্রি। নৌকা এসে ঠেকেছে তীরে। ঐশীরা নেমে দাঁড়িয়েছে। জুভান আগে আগে হাঁটছে, পিছন পিছন ঐশী আর তীর্থ আসছে। ঐশী হঠাৎ জিজ্ঞেস করলো। ওই যে ঘর দেখা যাচ্ছে, ওগুলো কি? তীর্থ হাঁটতে হাঁটতে বলল। এগুলিকে মারমা ভাষায় ঘুম বলে, উপজাতিরা থাকে ওখানে। খুব মানে কি? জলপ্রপাত। ও, ভালো লাগছে দেখতে। তুমি জানো আমরা এখন কোথায় যাচ্ছি? ঐশী নিরুত্তর তাকালো তীর্থের দিকে। তীর্থ জিন্সের পকেটে হাত গুজে বলল। নাও, আমরা নাফাখুম জলপ্রপাত দেখতে যাচ্ছি। ওয়াও, জলপ্রপাত নায়াগ্রার মতো? না, নাইগেরার মতো না, নাইগেরাও তো খুব বড়। নাফাখুম একটু ছোট সেটা থেকে। খুব মজা হবে তাই না? ঐশী খুশির চোটে আগে আগে হাঁটছে। মনে তর সইছে না, হাঁটতে হবে অনেকখানি, একটু আগে পৌঁছানো যেত। ঐশী জুভানের পাশে পাশে পা চালাচ্ছে। জুভান ভিডিও করতে করতে বলল। তা তীর্থর সাথে থাকতে খুব ভালোই লাগছে মিস ঐশী। জুভানের কথা শুনে ঐশীর উত্তেজনায় ভাটা পড়ল। ভ্রু কুচকে জুভানের দিকে তাকিয়ে বলল। মানে? আমি তো বাংলায় বললাম, বোঝনি কোনো? তীর্থ একজন ভালো মানুষ, অচেনা জায়গা এত সুন্দর করে বিশ্লেষণ করছিলেন, তাই আমিও ওনার সাথে কথা বলছি। বাট আপনি এই কথা বললেন কেন, বুঝলাম না আমি। জুভান মাথা নেড়ে প্রশ্নটা এড়িয়ে গেল। ঐশী শুধু চেয়ে রইল জুভানের দিকে, তবে লোকটার কথার রহস্য ভেদ করতে পারল না। তীর্থ এগিয়ে আসলো জুভানের কাছে, একটু হয়রান হয়ে বলল। কিছু খাবি না? সকাল থেকে পেটে কিছু পড়িনি, এখানে অনেক হোটেল আছে, যাবি? জুভান মাথা নেড়ে সম্মতি দিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা পা বাড়ালো নাফাকুম জলপ্রপাতের পথে। 3 ঘন্টা হেঁটে পৌঁছতে হবে সেখানে। যেতে যেতে ঐশী মাঝপথে থমকে গেল। ঐশীকে থামতে দেখে ওরা দুজনও থেমে গেল। ঐশীর কাছে এসে জুভান বলল। হোয়াট, থেমে গেল কেন? দেরি হয়ে যাচ্ছে। ঐশী পা ধরে নাক মুখ কুঁচকে বলল। পায়ে ব্যথা করছে খুব। জুভান থমথমে গলায় বলল। হাঁটলে তো ব্যথা করবেই, এখন সহ্য করে উঠে দাঁড়াও, আর আধা ঘন্টার পথ। ঐশী এবারও কান্না পাচ্ছে, কান্না আটকে বলল। আমি সত্যি বলছি, খুব ব্যথা করছে পায়ে। এমনিতেই তীর্থের ঐশীর প্রতি এসব আদিক্ষেতা দেখে, তাই ঐশীর উপর সব ঝাঁজ ঢালতে জুভান আরো 2-1 বার কথা শোনাতে যাবে, তখনই ঐশীর মুখের দিকে চেয়ে থেমে গেল। ঐশীর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল। কোথায় ব্যথা করছে দেখাও তো। ঐশী পায়ের এক অংশ দেখিয়ে দিল। জুভান পায়ে হাত দিতে গেলে ঐশীর ছোটকে পা সরিয়ে নিল, ব্যস্ততা দেখিয়ে বলল। পায়ে হাত দেবেন না। জুভান উত্তর করল না, বরং জোরপূর্বক ঐশীর পা নিচের কাছে টেনে দিল এক মোচড়। ঐশী ব্যথায় আর্তনাদ করে উঠল, পায়ে হাত দিয়ে নাক মুখ কুঁচকে বলল। আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। জুভান উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল। আমি জানি আমি মানুষটা ভালো নয়, এত ঘটা করে বলতে হবে না। ঐশী হঠাৎ উজ্জ্বল চোখে তাকালো জুভানের দিকে। একটু আগে ব্যথায় টনটন করা পা এখন ঝরঝরে, একটুও ব্যথা নেই। ঐশী অবাক হলো, ব্যথা ভ্যানিশ হলো কি করে? শেষ পর্যন্ত ঐশী, জুভান আর তীর্থ এসে পৌঁছলো নাফাখুম জলপ্রপাতের কাছে। চোখের সামনে পাথরের গা বেয়ে বয়ে যাওয়া অবিরাম জলধারা দেখে সবাই আপ্লুত হয়ে আছে। ঐশী মুখে হাত চেপে এক জায়গায় থম মেরে দাঁড়িয়ে আছে, তাকালো। তারপর দুজনে একসাথে দৌড়ে এগিয়ে গেল জলপ্রপাতের খুব কাছে, একদম কাছে। ঐশী মুখে হাত চেপে ধীরে ধীরে এগিয়ে গেল ওদের কাছে। জুভান পাথরের উপর হেঁটে হেঁটে এগিয়ে গেল জলের কাছে, হাত দিয়ে ছুঁয়ে দেখলো স্বচ্ছ জল। তারপর ফোন বের করে ভিডিও করলো। তীর্থ ঐশীকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। যাবে পানির কাছে? ঐশী সঙ্গে সঙ্গে বলল। হ্যাঁ, যাবো যাবো। তীর্থ ঐশীকে নিয়ে গেল পাথরের কাছে। তীর্থ ঐশী পাথর ডিঙিয়ে পানির কাছে যেতে ভয় পাচ্ছে। তীর্থ ততক্ষণে চলে গেছে পানির কাছে, কিন্তু ঐশীকে প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও পাথর ডিঙিয়ে ঐশীর কাছে এলো।
হাত বাড়িয়ে বলল। আসো। ঐশী তীর্থের বাড়ানো হাতের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত বোধ করলো। তীর্থের হাত এভাবে ছুবে ব্যাপারটা কিছুটা অস্বস্তিকর। তীর্থ ঐশীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হাত আর একটু এগিয়ে পড়ল। কি হলো, আসো, ভয় নেই, আমি আসি, আসো। ঐশী কিছুটা ভেবে মৃদু হেসে বলল। বাকি জীবনটা তো একা একা পার করতে হবে, তাই এখন থেকেই ট্রাই করা উচিত। তীর্থ হাত গুটিয়ে নিল। ঐশী খুব সন্তর্পণে পাথর ডিঙিয়ে পানির কাছে এলো। পানি দেখে কারো যেন হুঁশ নেই। এই পানি তো আর যে সেই পানি নয়, পাহাড় থেকে বেরিয়ে আসা জলপ্রপাত। ওরা নিজেকে সামলাতে না পেরে পানি নিয়ে খুব খেললো। শেষ পর্যন্ত ওরা আবারও নিজেদের হোটেলে ফিরে এলো। আজ সারাদিন অনেক ধকল গেছে, তাই জুহান আর ঐশী নিজেদের রুমে এসে বেডে শটান হয়ে শুয়ে পড়ল। সকালে জুহানের শুট আছে। ঐশী ঘুম থেকে উঠে রেডি হয়ে জুহানের ফোনে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর জুহান বেডে হাতড়ে খুঁজে ফোন রিসিভ করে কানে লাগালো। ঘুম ঘুম কণ্ঠে বলল। হ্যালো। জুহানের ঘুম ঘুম কণ্ঠ শুনে ঐশী অনুভূতির বেড়াজালে বন্দী হয়ে চোখ বুজে লম্বা নিঃশ্বাস নিল। নিজেকে সামলে মিহি সুরে বলল। স্যার, আপনার শুট আছে 10টার দিকে। নাও নাও ইটস 9:14। ঐশীর কথা কানেই যায়নি ওর। ফোন কানে নিয়েই আবারও চোখ বুঝলো। ওপাশ থেকে জুহানের কোনো জবাব না পেয়ে ঐশী জোরালো ভাবে বলল। স্যার স্যার, আপনি জেগে আছেন? জুহান জেগে উঠে বলল। উঠছি তো, তুমি রিসেপশনে ওয়েট করো, আই এম কামিং। ঐশী কিছু বলার আগেই জুহান ফোন কেটে দিল। ঐশী ফোন কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে এক নিঃশ্বাস নিল। অতঃপর টেবিল থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শুটিং স্পটে খা খা রোদ্দুর। সেই রোদ্দুরে অতিষ্ঠ হয়ে উঠছে জনমানব। ঐশী একপাশে স্ক্রিপ্ট নিয়ে দাঁড়িয়ে আছে আর জুহান শট দিচ্ছে। একসময় ডিরেক্টর তার সহকারী কর্মচারীকে ডেকে বিরক্ত গলায় বলল। জুভানের সাইড মডেল হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছিল সে মেয়ে কই? আসেনি এখনো? সহকারী কর্মচারী ফটাফট উত্তর দিল। না স্যার, উনি জ্যামে আটকে আছেন। ডিরেক্টর ভ্রু কুঁচকে বলল। তুমি কিভাবে জানো? তুমি দেখেছো ওকে? কর্মচারী আমতা আমতা করে বলল। আসলে স্যার, ফোন দিয়েছিলাম ওনাকে। শাট আপ! ফোন দিয়েছিলেন উনি? রাবিশ! ওই মডেলকে আমার সিলেক্ট করাই উচিত হয়নি। সব সময় লেট করার রেকর্ড আছে ওর। এখন অল্টারনেটিভ খোঁজো, যাও। বলেই ডিরেক্টর শুট চেক করা শুরু করলেন। পাশ থেকে কর্মচারী থম মেরে দাঁড়িয়ে রইলেন। মহা ফ্যাসাদে পড়েছে। এখন হুট করে মডেলের অল্টারনেটিভ কোথা থেকে পাবে? কর্মচারী আমতা আমতা করে বলল। স্যার, এখন হুট করে অল্টারনেটিভ কোথায় পাবো? আমরা কি আর কিছুক্ষণ ওয়েট করতে পারি না? ডিরেক্টর ভ্রু কুঁচকে তাকালেন তার দিকে। জুহান পাশ থেকে ওদের কথোপকথনে অধৈর্য হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুঠোফোন পকেটে পুড়তে পুড়তে বলল। আজকে শুটটা ক্যান্সেল করে দাও, আমার অত টাইম নেই ওই মডেলের জন্য অপেক্ষা করার। এই বলে জুহান চলে যেতে দিলে ডিরেক্টর পেছন থেকে ডাক দেন। আর এই ভান, জুহান কপালে ভাঁজ ফেলে ফিরে তাকালে ডিরেক্টর বললেন। একটু দাঁড়াও, আমরা একটা উপায় খুঁজে বের করছি। জাস্ট 5 মিনিটস। জুহান একটা হাঁপ ছেড়ে দিয়ে আবারও চেয়ারে বসলো। ডিরেক্টর হলেন দিশেহারা। জুহান এখন চলে গেলে তো মহা মুশকিল হয়ে পড়বে। একবার আজকের শিডিউল মিস হয়ে গেলে জুহান আর কখনো সেই সিন শুট করবে না। যা ঘাট তারা খুব ভালো করে চেনেন উনি জুহানকে। হঠাৎ ডিরেক্টরের চোখ গেল ঐশীর দিকে। বারবার হাত ঘড়ি দেখে বিরক্ত হয়ে সামনে তাকাচ্ছে। ঐশীকে দেখে ডিরেক্টরের ঠোঁটে হাসি ফুটল। তিনি নিজে ঐশীর পাশে এসে দাঁড়ালেন। ঐশী ওনাকে দেখে একটু অবাক হলেও মুখে স্মিত হাসি টেনে বলল। কোনো দরকার স্যার? ডিরেক্টর হেসে বললেন। একটা রিকোয়েস্ট আছে, মানবে? ঐশী প্রশ্নবোধক চোখে তাকালেন। উনি বললেন। আজকের সিনের সাইড মডেল হবে। ঐশী যেন চমকে উঠল। মডেল আরো? ঐশী মাথা নেড়ে বলল। অসম্ভব স্যার, আমি মডেলিং পারি না। এটা জাস্ট একটা ছোট সিন, ভেরি সিম্পল। ইউ ক্যান ডু ইট গার্ল। ভরসা রাখো নিজের উপর। শেষ পর্যন্ত ডিরেক্টরের পীড়াপিড়িতে ঐশী রাজি হলো। জুহান চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। চোখে মুখে বিরক্তি ফুটে আছে। কপালে সূক্ষ্ম 3টে ভাঁজ। চুলগুলো উড়ে কপালে লেপ্টে আছে। শার্টের সামনে 2টো বোতাম খোলা। আর এসব এক দৃষ্টিতে পরখ করে যাচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। জুহানের একজন বড় ফ্যান বলা যায়, কিন্তু এত সামনে থেকে দেখেও কখনো একটা কথা বলতে পারেনি জুহানের সাথে।
শুরু করলেই জুভানের তীক্ষ্ণ চোখের তাকানোতে ওর সব কথা ওলটপালট করে দেয়। প্রায় আধা ঘন্টা পর ঐশী মেকআপ রুম থেকে বেরিয়ে আসে। পরনে একটা সবুজ রঙের হলুদ পাড়ের শাড়ি। ঐশী শাড়ির কুচির সামলাতে সামলাতে রুম থেকে বেরুচ্ছে, আর ঠিক তখনই জুভানের চোখ পড়ে ঐশীর দিকে। জুভান থমকে যায়, নিস্তেজ হাতে ফোন নিয়ে। ঐশীর কুচি সামলানো দেখে আরো একবার হার্টবিট মিস করলো ও। এত সুন্দর লাগছে কেন ওকে? প্রাণ কাঁপানো সৌন্দর্য যাকে বলে। কই, আগে তো ঐশীকে এতবার কাছ থেকে দেখেছে, এত সুন্দর লাগেনি। নাকি শাড়ি পরলে সব মেয়েকেই মায়াবী লাগে? জুভান আপন মনে প্রশ্ন করে কোনো উত্তর পেল না, তবুও চেয়ে রইল। ঐশীর হাঁটতে হাঁটতে একবার চোখ পড়ে জুভানের দিকে, সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে যায়। জুভান একটু অপ্রস্তুত হয়ে নজর সরিয়ে ফেলে, পুনরায় ফোনে চোখ রাখে, কিন্তু বেহায়া নজর বারবার আর চোখে ঐশীকে দেখেই যাচ্ছে। ঐশী আসলে ডিরেক্টর উচ্চস্বরে বললেন, এখন সিন শুরু করা যাক। এই সিন একটা ডান্স স্টেপ। ঐশীর আঙুল দিয়ে তুমি ঐশীকে ঘোরাবে। তার পরের স্টেপ হলো তুমি ঐশীর কোমর আর হাত ধরে সফট ড্যান্স করবে। ঠিক তখনই রোল মডেলের এন্ট্রি হবে। গট ইট? জুভান কিছু না বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আর ঐশী কাচুমাচু হয়ে জুভানের পাশে এসে দাঁড়ালো। জুভানের সাথে শুট করবে ভেবেই লজ্জায় আর তীব্র অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছে। ডিরেক্টর অ্যাকশন বলতেই জুভান বুকে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে ঐশীর সামনে। মোহনীয় গলায় বলল, ক্যান আই ডান্স উইথ ইউ? ঐশী যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করে হাত বাড়িয়ে দিল। জুভান ঐশীর হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। দ্বিতীয় স্পর্শ, ঐশীর মন জুড়ে শিহরণ খেলে গেল, কিন্তু ঐশী নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে সেসব ভুলে শুধু শুটে মন দিল। জুভান ঐশীর হাত ধরে প্রথমে আঙ্গুল ধরে ঐশীকে ঘুরালো। ঐশী খুব নিখুঁতভাবে স্টেপ ফলো করলো। ঐশী এবার তীব্র অস্বস্তিতে পড়ে গেল। ওর পক্ষে আর শুটে মন দেওয়া সম্ভব হচ্ছে না, বারবার নিচের কোমর সংকুচিত করে নিচ্ছে। জুভান ঐশীর মুখের অভিব্যক্তি বুঝতে পারল, সে হাতের বাঁধন আরো হালকা করে দিল। যতটা হালকা করলে ঐশীর অস্বস্তি লাগবে না, ততটা হালকা করে নিল। ঐশী এবার যেন একটু রেহাই পেল। জুভান ডান্স করতে করতে ঐশীর কানের কাছে বিড়বিড় করে বলল, আমি কখনোই কোনো খারাপ স্পর্শে আপনাকে কলঙ্কিত করবো না মিস ঐশী, ভরসা রাখতে পারেন। ঐশী চমকে তাকালো। জুভান ঐশীর কানের কাছ থেকে মুখ ফিরিয়ে এনে আবারও স্বাভাবিক ভঙ্গিতে ডান্স করতে লাগলো। ঐশী জুভানের কাঁধের দিকে তাকিয়ে ডান্স স্টেপ ফলো করছে। বুকের কাঁধের দিকে তাকিয়ে ডান্স স্টেপ ফলো করছে। বুকের ভেতর হার্টবিট দ্রিম দ্রিম করে শব্দ করছে। একটু আগে কি বলল জুভান? ভালোবাসার প্রেম দুটো যেন নদীর এপার আর ওপার। ভালোবাসা এমন এক অনুভূতি যাকে একবার ছুঁয়ে দেয়, সেই মানুষটা তখন জীবনকে উপলব্ধি করতে শিখে যায়। অপর পাশে মানুষটার ছোট থেকে ছোট ব্যাপারে মুগ্ধতা খুঁজে নেয়। আর প্রেম, সে তো সাময়িক এক অনুভূতি, ঘাসফুলের উপর জমে থাকা শিশির ফোটার ন্যায় ঠুনকো। নিমেষেই রোদে শুকিয়ে যায়, নয়তো বাতাসের হালকা ঝাপটাই গড়িয়ে পড়ে। সেই চমৎকার অনুভূতি জুভান একটু একটু করে অনুভব করতে পারছে, কিন্তু সেই মিষ্টি অনুভূতিগুলোর কোনো স্থায়ী নাম দিতে পারছে না। জুভান জানে না তার অস্থির মন কি চাই। জুভান সোফায় মাথা নিচু করে বসে আছে, হাত দুটো একসাথে করে কপালে ঠেকানো। এসব নিরন্তর ভাবনার মধ্যে জুভানের ফোনে কল এলো। জুভানের ধ্যান ভঙ্গ হলো। সে সোফা থেকে উঠে টেবিল থেকে ফোন হাতে নিয়ে তার হ্যালো বলতেই জুভান থমথমে গলায় বলে, বলো। স্যার, বান্দরবনের একটা মেয়ে অ্যারেঞ্জ হয়েছে। আজ রাতে আপনার কাউকে লাগবে? লাগলে আমি ওই মেয়েকে পাঠাতে পারি। মেয়ের কথা শুনে জুভানের চোখ বুজে নিল, কিন্তু জুভানের বন্ধ চোখে ঐশীর হাসি মাখা ছবি ভাসলো কেন? কেন ভাসলো? জুভান কিছুটা অবাক হলো। স্যার, পাঠাবো? ওপাশ থেকে আবারও একই কথা শুনে জুভান চোখ বুজে লম্বা নিঃশ্বাস নিল। অতঃপর বলল, না, এখন থেকে কোনো মেয়ে আর পাঠানো লাগবে না শাহাদাত। এই কথা শুনে যেন শাহাদাতের বিস্ময় যেন আকাশ ছিল। চোখ বড় বড় করে বলল, আর ইউ শিওর স্যার? আপনি ঠিক আছেন? আপনি জুভান শাহাদাতের কথার পিঠে ভ্রু কুঁচকে বলল, নো মোর ওয়ার্ডস। আমি যেটা বলেছি তাতে কোনো প্রশ্ন ওঠে না, আমার পছন্দ নয়। গট ইট? সরি স্যার। জুভান ফোন কেটে দিল। অতঃপর এক দীর্ঘশ্বাস ফেলে বেডে গা এলিয়ে দিল। সঙ্গে সঙ্গে চোখে ভর করল রাজ্যের ঘুম পড়ি। ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে মুখে হালকা মেকআপ করে নিল। এমনিতেই সে খুব একটা মেকআপ করা পছন্দ করে না, কিন্তু আজ একটা স্পেশাল মিশন আছে। কাউকে ইমপ্রেস করা খুব দরকার, খুব বেশি দরকার।
রেডি হওয়ার পর ঐশী পার্স ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। বুকের ভেতরে জানা শঙ্কাকে সামলে নিয়ে পিঙ্ক মশালা ক্যাফের ভিতর প্রবেশ করলো ঐশী। কাউন্টারের দিকে এগিয়ে গেলে হুট করে সামনে আসে তন্ময়। ঐশী কিছুটা থমকে পিছিয়ে যায়। তন্ময় ঐশীকে আগাগোড়া নিরীক্ষণ করে বলে। হাই বিউটিফুল লেডি। ঐশী মেকি হেসে বলে, হ্যালো স্যার। আজ এত তাড়াতাড়ি এসে গেলে? ওয়ার্ক টাইম তো 3টা থেকে শুরু। আসলে ফার্স্ট ডে তো ইমপ্রেশন খারাপ করতে চাইনি। ও গুড গুড। অতঃপর কিছুক্ষণ নীরবতা। ঐশী তন্ময়ের দিকে তাকিয়ে বলল, স্যার আমি এবার যেতে পারি? তন্ময় হেসে বলল। ইয়া অফকোর্স, গো গো। ঐশী হালকা হেসে কাজে লেগে পড়ল। তন্ময় একটা চেয়ারে বসে অপলক তাকিয়ে আছে ঐশীর দিকে। কাজ করার সময় ঐশীকে দেখতে তার অনেক আবেদনময়ী লাগছে। তন্ময়ের শরীর মন চাঙ্গা হয়ে যাচ্ছে। একসময় ঐশীর পাশে এসে দাঁড়ালো তন্ময়। ঐশী তখন খাবার ট্রেতে রাখছিল। তন্ময় ঐশীর দিকে তাকিয়ে হুট করে ঐশীর হাত আঁকড়ে ধরল। ঐশী চমকে উঠল। ঝটপট তন্ময়ের দিকে তাকিয়ে হাত সরাতে গেলে তন্ময় আরো জোরে হাত আঁকড়ে ধরে বলল, আজ কাজ থাক, কি বলো? ঐশী নিজের হাত স্থির রেখে বলল, কিন্তু কেন স্যার? চলো না আজ কোথাও ঘুরে আসি, তুমি আর আমি একলা একলা। যাবে? তো চাই তার। তন্ময়ের মন জয় করতে হলে ওকে নিয়ে বেড়াতে হবে। ঐশী তাই অকপটে রাজি হয়ে পড়ল। তন্ময় আর ঐশী একটা রেস্টুরেন্টে, খুব নামি দামি রেস্টুরেন্ট। তন্ময় ঐশীকে একটা চেয়ার টেনে দিল। ঐশী মুচকি হেসে সেই চেয়ারে বসলো। তন্ময় ঐশীর পাশ ঘেঁষে একটা চেয়ারে বসলো। খাবার অর্ডার দিয়ে ঐশীর দিকে তাকালো। মুখে মধু ঢেলে বলল, ভূমি, তোমার সম্পর্কে কিছু বলো। ঐশী তন্ময়ের দিকে তাকালো। লাল টকটকে চোখ নিয়ে বলল, আমার পরিবার সম্পর্কে জেনে কি করবেন? তন্ময় ঐশীকে রেখে যেতে দেখে ভড়কে গেল। শান্ত হয়ে বলল, কুল ভূমি, বলতে না চাইলে সমস্যা নেই। ঐশী হালকা হাসলো, বলল, আরে আমি মজা করছিলাম। আমার পরিবার আছে, ওরা সবাই গ্রামে থাকে। আমি একা একা বান্দরবানে থাকি। আসলে আমার পরিবারের টাকার খুব দরকার, তাই আমি চাকরি করতে এসেছি এখানে। তন্ময় মনে মনে বাঁকা হাসলো। ভাবলো, হায় অবলা মেয়ে, একে হাতে আনা তো পানির মতো সহজ। ঐশী তন্ময়ের মুখের অভিব্যক্তি দেখে বলল, স্যার স্যার। তন্ময় স্তম্ভিত ফিরে পেয়ে বলল, বলো বলো। খাবার এসে গেছে। তন্ময় টেবিলের দিকে তাকিয়ে দেখলো খাবার রাখা। তন্ময় বলল, তাহলে শুরু করা যাক। ঐশী হাসলো। খাবারে হাত দিতে গেলে তন্ময় হুট করে ঐশীকে থামিয়ে বলল, আব আমি তোমায় খাইয়ে দেই। ঐশীর রাগ লাগলো, তবে তা প্রক্ষে বলল। কেন নয়, আমি রাজি। তন্ময় খাবার মেখে ঐশীকে খাইয়ে দিতে লাগলো। খাবার খাইয়ে দেওয়ার সময় বারবার তন্ময়ের হাত ঐশীর ঠোঁটে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছিল। ঐশী তখন রাগে জ্বলে উঠলেও বাইরে তা প্রকাশ করলো না। ওর প্ল্যান সফল হওয়া দরকার, তাই অযথা এসব ছোটখাটো ব্যাপারে রাগ ছেড়ে সাজানো গুছানো ব্যাপারটা নষ্ট করে লাভ নেই। খাবার খাওয়ার সময় ঐশীর ফোন বেজে উঠল। ঐশী মুখের খাবার চিবুতে চিবুতে মুখ ঘুরিয়ে ফোনের দিকে তাকালো। জুহানের ফোন। ঐশী ফোন কেটে দিয়ে খাবার খাওয়ায় মন দিল। খাবার খাওয়া শেষ হলে ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। তন্ময় ঐশীর দিকে ফিরে বলল, আমি তোমাকে পৌঁছে দিই। ঐশী এবার মানা করলো, বলল, লাগবে না স্যার, আজ আমি পেট পুড়ে খেতে পেরেছি, এই অনেক। আজকের দিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঐশীর কথা শুনে তন্ময় মাথা চুলকে লাজুক হাসলো। অতপর ঐশীকে একটা রিকশায় উঠিয়ে দিল তন্ময়। কোথাও ছিলে? রেস্টুরেন্ট থেকে এসে রুমের লক খোলার সময় জুহানের প্রশ্নের মুখোমুখি হয় ঐশী। ঐশী লক না খুলে কার্ড হাতে নিয়ে জুহানের দিকে। জুহান বুকে হাত গুটিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশী বলল, এমনি কাজ ছিল তাই বেরিয়েছিলাম। জুহান হাসলো। সোজা হয়ে দাঁড়িয়ে ঐশীর দিকে কিছুটা এগিয়ে এসে বলল, কাজ? তো কি কাজ ছিল যার জন্য একটা ছেলের সাথে রেস্টুরেন্টে একসাথে খাবার খাওয়া লাগলো? ঐশী এবার কিছুটা থতমত খেয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আসলে স্যার। ডোন্ট লাই, অযথা আমাম করো না। সত্যি বলার সাহস না থাকলে মুখ খোলা দরকার নেই। ঐশী মাথা নিচু করে লম্বা নিঃশ্বাস নিল। কোনো উত্তর না দিয়েই আবার রুমের লক খোলায় মন দিল। ঐশীর এই চুপ থাকায় জুহানের রাগ তুঙ্গে তুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জুহান ঐশীর দিকে তেড়ে এসে বলল, আমরা কাল চলে যাচ্ছি, ব্যাগ রেডি রেখো। ঐশী যেন থমকে গেল, কার্ড হাতে নিয়েই দাঁড়িয়ে রইল। জুহান ঐশীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি ব্যাপার,
ঝটকা খেলে? সো স্যাড, সো স্যাড। ঐশী মুখ জুড়ে তখন চিন্তার রেশ। এবার কি হবে? ওর প্ল্যান কি করে সফল হবে? বদ্ধ অন্ধকার রুমের থাই গ্লাসটাই পর্দা দিয়ে আগলে রাখা, তবুও কোথা থেকে যেন এক টুকরো আলো উপচে পড়ছে ঐশীর কোল জুড়ে। ঐশী আনমনে তাকিয়েছে ফোনের স্ক্রিনের দিকে। ঝলমল করছে তিনজন মানুষের ছবি, ঐশীর সমগ্র পৃথিবী, ঐশীর বাবা মা। ঐশী হঠাৎ করে চোখ গেল নিচের কোল ছুঁড়ে বিস্তৃত আলোর দিকে। সাদা রঙের আলোয় ভরে উঠেছে তার মেয়েলি কোল। ঐশী ফোনটা পাশে রেখে ছুঁয়ে দেখল সেই আলোর মায়া জাল। সঙ্গে সঙ্গে চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা টসটসে জল। ঐশী চোখ মুছে উঠে দাঁড়ানোর সাথে সাথে কোলে থাকা আলো হারিয়ে গেল অতলে গভীরে। ঐশী ফোন হাতে নিয়ে দাঁড়ালো জানালার কাছে। রিং বাজছে, আর সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ঐশীর বুকের ভেতর থাকা লাল রঙা হার্টের স্পন্দন। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই ঐশী বলে ওঠে, আমরা কি কাল দেখা করতে পারি তন্ময়? তন্ময় ঐশীর কথা শুনে অনেক খুশি হলো, তবে তা কণ্ঠে প্রকাশ না করে বলল, হ্যাঁ অবশ্যই। কোথায় দেখা করতে হবে? ঐশী হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মৃদু হাসল, বলল, আমি আসবো আপনার ক্যাফেতে, রেডি থাকবেন। বা ভালো তো, চিন্তা করো না, আমি থাকবো। ঐশী ফোন কেটে দিল। ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বুকে হাত দিয়ে বসে পড়ল মাটিতে। হাঁটু গেড়ে বসে ঠোঁটে চিপে কান্না আটকালো। তবুও কি থামলো সেই অবাধ্য জল? হুম, বরং গড়িয়ে পড়ল চিবুক থেকে মাটিতে। ঐশী আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বাবা, তোমার মেয়ে আজ ভয় করছে, বড্ড ভয় করছে বাবা। মা কোথায় তুমি? আমার ভয় লাগছে অনেক, আমার ভয় লাগছে তো। মাথায় হাত বুলিয়ে দেবে না? কোথায় তুমি মা? মা! ঐশী চিৎকার করে আবারও কান্নায় ভেঙে পড়ল। ঠোঁট ভেঙে কান্না উপচে পড়ল। চোখের নিচে সরু ভাঁজ পড়ল নোনা পানির আঁচড়ে। এক জীবনে কত দুঃখই না সইতে হলো এই ছোট্ট মেয়েটাকে। ইস! ঐশী ধুকপুক মন নিয়ে ক্যাফেতে প্রবেশ করলো, কিন্তু ক্যাফের দরজা খুলতেই ও চমকে গেল। সম্পূর্ণ ক্যাফে সুসজ্জিত করা, নানা রকম দামি ফুল আর বেলুন দিয়ে নিপুণ সাজসজ্জে কৃত্রিমতায় ঘেরা। ঐশী দেখলো পুরো ক্যাফে ফাঁকা। ঐশী এক ঢোক গিলে এগিয়ে গেল। সেন্টার টেবিলের যেতেই তন্ময় হুট করেই দাঁড়িয়ে গেল ওর সামনে। ঐশী হাসলো। তন্ময় ঐশীর দিকে এক বড় ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ, বিউটিফুল লেডি। ঐশী অবাক হওয়ার ভান করে ফুলের তোড়া হাতে নিল। কৃত্রিম খুশি হয়ে বলল, থ্যাংক ইউ, এটা খুব সুন্দর, খুব বেশি সুন্দর। তন্ময় চুলকে লাজুক হাসলো। তন্ময়কে চুপ থাকতে দেখে ঐশী ভ্রু কুঁচকে বলল, কিছু বললেন? তন্ময় মাথা নিচু করে পকেট থেকে একটা বক্স বের করলো। বক্সটা ঐশীর দিকে এগিয়ে মাথা নিচু করে লাজুক হেসে বলল, খোলো এটা। ঐশী ফুলের তোড়া একপাশে রেখে বক্সটা হাতে নিল। বক্স খুলতেই জলজল করে উঠল এক হীরের আংটি। ঐশী উত্তেজিত হওয়ার চেষ্টা করে বলল, ওয়াও, এটা আমার জন্য? তন্ময় মাথা এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে বলল। হুম। ঐশী ভিতরে ভিতরে আগুন হলো। তন্ময়কে দেখে ভেঙচি দিল। ন্যাকা, যেন লজ্জাপতি লতিকা, সত্য সব। কারণ তন্ময় বিনা বাক্যে দাঁড়িয়ে গেল। ঐশী বক্সটা ব্যাগে পরে বলল, আপনি তো আমায় সারপ্রাইজ দিলেন, এবার আমার পালা। তন্ময় এবার যেন নেচে উঠল। এতটা আশা করেনি সে। তন্ময় উত্তেজিত হয়ে বলল, তুমি আমায় সারপ্রাইজ দিবে ভূমি? ঐশী মাথা নাড়ালো। হুম। তাহলে চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। ঐশী তন্ময়কে আটকে দিল। এভাবে না, আগে আমি আপনার চোখে কাপড় বেঁধে দিব, তারপর যাব। তন্ময় এক বাক্যে রাজি হয়ে গেল। ঐশী একটা কালো টকটকে কাপড় বেঁধে দিল তন্ময়ের চোখে। অতঃপর তন্ময়ের হাতের কোণই ধরে এগিয়ে গেল ক্যাফের বাইরে। লাল রাজকীয় রিক্সা গিয়ে থামলো একটা নিস্তব্ধ গলির কাছে। ঐশী তন্ময়কে নিয়ে নেমে দাঁড়ালো। তন্ময় ঐশীর হাত ধরে বলল, কোথায় নিয়ে এলে ভূমি? কাপড় খুলে দিই আমি। ঐশী আঁতকে উঠল, সঙ্গে সঙ্গে বলল, না না, এখন না, আমি যখন বলবো তখন খুলবেন। তন্ময় লাজুক হাসল। ঐশী তন্ময়কে নিয়ে গেল একটা কালো অন্ধকার গ্যারেজের ভিতরে। ভিতরে ঢুকেই শাটার আটকে দিল ঐশী। এবার তন্ময় কিছুটা সন্দেহ হলো। শাটার আটকানোর শব্দ ওর কানে গেল। তন্ময় জলদি চোখের কাপড় সরিয়ে ফেলল। কিন্তু এ কি, সব অন্ধকার কেন? কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার, নিস্তব্ধ। এমনকি তন্ময় নিচের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পেল না। তন্ময় ডাক দিল, ভূমি ভূমি,
এই ভূমি। কোনো উত্তর এলো না। তন্ময়ের ভ্রু কুঁচকে আবারও কিছু দেখার চেষ্টা করলো, কিন্তু হায়, সব অন্ধকার। তন্ময় ভূমিবার 2 বার, অতঃপর অসংখ্য বার, কিন্তু কেউ জবাব দিল না। এবার তন্ময় রেগে বলল, ভূমি, এবার তুমি আমার সামনে না এলে আমি কিন্তু গুলি করব। মাইন্ড ইট। আসো বলছি। কি খেলা খেলছো তুমি? ভূমি, লাস্ট বার বলছি, আমার সামনে এসে দাঁড়াও ভূমি। পাশ থেকে হাসির আওয়াজ ভেসে উঠল। কেউ বলল, এইটুকুতেই ভয় পেয়ে গেলে মিস্টার কিলার? কিলার শব্দটা শুনে তন্ময় ভরকে গেল। কণ্ঠ চেনা তার, ভূমির কণ্ঠ। তন্ময় ঘাম মুছে বলল, আমি কোনো খুনি নই। তোমার কোনো ভুল হচ্ছে ভূমি। পাশ থেকে নীরবতা ভেসে আসলো। তন্ময় আবারও বলল, দেখো ভূমি, ভালো হবে না কিন্তু। আমার সামনে আসো, না হলে আমি যা দেখাতে চাইছি না তাই দেখাবো তুমি। হেসে উঠল কেউ। হৃদয় বিদারক শব্দে প্রতিধ্বনিত হলো সেই হাসি। হঠাৎ একটা দেওয়াল উজ্জ্বল হয়ে উঠল। মাল্টিমিডিয়ার আলো এসে সোজা পড়ল তন্ময়ের চোখে। তন্ময় হাত সামনে এনে চোখ ঢাকলো, কিন্তু কারো আওয়াজ শুনে হাত নামিয়ে স্ক্রিনে তাকালো। মা, আমি তোমার বাবা বলছি। যখন তুমি এই ভিডিও দেখবে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু তুমি দেখবে আমি তোমার উপর একটা আঁচও পড়তে দেব না, একটা আঁচড়ও না। তোমার মার কাছে আমি প্রমিস করেছি। জানো, আমাদের প্রেমের বিয়ে ছিল। তোমার মা সবসময় আমার পেশা নিয়ে চিন্তা করতো, বারবার বলতো আমি যেন এই পুলিশ পেশা ছেড়ে দিই, কিন্তু আমি ছেড়ে দিইনি। দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে না, বলো। একদিন তোমার মা আমাকে ওয়াদা করতে বলে, আমার পেশা দ্বারা কখনোই তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমিও ওয়াদা করেছি, তাই আজ তুমি জীবিত আছো। আমি এখন 4 জন মানুষরূপী কাপুরুষের ছবি দেখাবো, তারা আজ তোমার এই অবস্থার জন্য দায়ী। মা, শোনো, তাদের ছবিগুলো তুমি কিন্তু কখনোই ভুলবে না, কখনোই না। অতঃপর স্ক্রিনে দেখালো তন্ময়ের এক হাস্যোজ্জ্বল ছবি। তন্ময় ঘামতে লাগলো। এই সেই পুলিশ যাকে ওরা সবাই মিলে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। তার মানে ভূমি সেই পুলিশের মেয়ে। কিন্তু পুলিশের মেয়ের নামটি ঐশী ছিল। তাহলে এ কি? স্ক্রিন বন্ধ হয়ে গেল। আবার চারপাশ অন্ধকার হয়ে গেল। তন্ময় হাতড়ে হাতড়ে এগিয়ে যেতে লাগলো ঐশীর দিকে, কিন্তু তার আগেই ঐশী জলদি তন্ময়ের হাতে পুশ করে দিল একটা ইনজেকশন। তন্ময় ব্যথায় কাতরাতে কাতরাতে জ্ঞান হারালো। ঐশী এবার আড়াল থেকে বেরিয়ে এলো। গ্যারেজের চারপাশে ধীরে ধীরে আলোকিত হতে লাগলো। এক ছটকা আলো এসে পড়লো ঐশীর মুখে। ঐশী চোখ কুঁচকে নিল। তন্ময়ের ভারী শরীর টানতে টানতে নিয়ে চেয়ারে বেঁধে ফেললো। চোখের উপর আলো পড়তেই চোখ আদো আদো করে খোলার চেষ্টা করলো তন্ময়। চোখের রেটিনা পরিষ্কার হতেই সামনে দেখতে পেল ঐশীকে। ঐশী খুব আরামসে মাটিতে বসে নানা ধরনের ইলেকট্রিক তার নিয়ে সেট করছে। তন্ময় স্তম্ভিত ফিরে পেতেই রাগে চেয়ার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তবুও তার ছটপটানি কমলো না। ঐশী এসবে ভ্রুক্ষেপ করলো না। ও ভাবলেশীনভাবে তার নিয়ে কিছু একটা করতে লাগলো, কিন্তু ভ্রুক্ষেপ করলো না। ও ভাবলেশীনভাবে তার নিয়ে কিছু একটা করতে লাগলো। কিছুক্ষণ পর তন্ময় গর্জে উঠে বলল, এসব কি ভূমি? ছাড়ো আমায়। বেঁধে রেখেছো কেন আমায়? দেখো, আমাকে আটকে রাখার দুঃসাহস করবে না। ছাড়ো বলছি আমায়। ঐশীর তার সেট করা শেষ। মাটি থেকে হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো। তন্ময়ের মুখোমুখি একটা চেয়ারে বসে বলল, ওকে, আমার পরিচয় এবার দেওয়া যাক। আমার নাম ঐশী। তন্ময়ের চোখের দিকে তীক্ষ্ণ চোখে তাকি, নট ভূমি, ডটার অফ আশরাফুল হবিব, এ পুলিশ অফিসার। কি চিনতে পেরেছো? তুমি ঐশী? ঐশী মুচকি হেসে চেয়ারে হেলান দিল। জোরে এক হাঁপ ছেড়ে বলল, আরে একবারের কথা 100 বার কেন বলা লাগে আপনাকে? কালা নাকি? তন্ময় শুধু অবাক হচ্ছে ঐশীকে দেখে। চিরচেনা লাজুক নীরব মেয়ে আজ ওর সামনে রণমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়ের ব্যাপারটা একদমই বিশ্বাস হচ্ছে না। ঐশী তন্ময়কে চুপ থাকতে দেখে চেয়ার টেনে তন্ময়ের দিকে আরো একটু এগিয়ে বসলো। তন্ময়ের গাল দুটো হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। তন্ময় ব্যথা পেল, তবুও চোখ রাঙিয়ে তাকালো ঐশীর দিকে। ঐশী দাঁত চেপে বলল, কি অবাক হচ্ছিস আমাকে এই রূপে দেখে? সহ্য হচ্ছে না তাই না? ভাইয়া মানুষের এত তেজ ভালো না। আমি মেয়ে, কিন্তু তার আগে আমি একজন সন্তান। আজ আমি এতিম হয়ে গেছি শুধুমাত্র তোদের জন্য। তোরা সব কটা মরবি, সব কটা। আমি মারবো তোদের, বুঝলি? ঐশী তন্ময়কে ছেড়ে দিয়ে আবারও চেয়ারে বসলো। তন্ময় তেজি গলায় বলল, ভূমি, ও সরি ঐশী, দেখ, আমাকে এখানে আটকে রাখতে পারবি না।
না হলে তোর বাবার মতো তোকেও চাঁদে পাঠিয়ে দিব। তাই বলছি ছেড়ে দে, ভালো হবে তোর জন্য। ঐশী মুখ কুঁচকে ফিচেল হাসল। খুব আরামসে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তারগুলোর কাছে গেল। হাতে গ্লাভস পরে দুটো তার নিজের হাতে নিল। তন্ময় এসব দেখে ঘামতে লাগলো। কণ্ঠনালী শুকিয়ে এলো। কাপা কণ্ঠে পড়ল, কি করতে চাইছো তুমি ভূমি? দেখো তুমি। তার আগেই ঐশী তার দিয়ে তন্ময়ের ডান হাতে ইলেকট্রিক শক দিল। তন্ময় কেঁপে উঠল। হাতে জ্বালা করে, সেই জ্বালাই মস্তিষ্ক পর্যন্ত কিলবিল করে উঠল। চোখ বুজে ছটফট করতে লাগলো গলা কাটা মুরগির মতো। ঐশীর এসব দেখে কিছুটা ভয় লাগলো। তন্ময়কে এভাবে ছটফট করতে দেখে শিউরে উঠল ও। চোখ বন্ধ করে ফেলল ও। কিন্তু বন্ধ সেই চোখে ভাসল বাবার করুণ চেহারা। সঙ্গে সঙ্গে ঐশীর চোখ খুলে ফেলল। রক্ত লাল হয়ে উঠল সেই নিষ্পাপ নয়ন জোড়া। তন্ময় যখন এক হাতের জ্বালা সামলাতে কাহিল হয়ে যাচ্ছে, তখনই ওই চেহারা। সঙ্গে সঙ্গে ঐশীর চোখ খুলে ফেলল। রক্ত লাল হয়ে উঠল সেই নিষ্পাপ নয়ন জোড়া। তন্ময় যখন এক হাতের জ্বালা সামলাতে কাহিল হয়ে যাচ্ছে, তখনই ঐশী দ্বিগুণ তেজ নিয়ে তন্ময়ের বাম হাতে তার দিয়ে শক দিল। সঙ্গে সঙ্গে তন্ময় জোরে আহ বলে চিৎকার দিয়ে উঠল। তন্ময়ের চিৎকারে যাতে বাইরে বের না হয়, সেজন্য ঐশী ওর মুখে কাপড় দিয়ে আটকে দিল। তন্ময় এবার চোখ দিয়েই ঐশীর কাছে কাকুতি মিনতি করতে লাগলো। ঐশী সেই কাকুতি দেখে আবারও তন্ময়ের হাতে শক দিল। তন্ময় চোখ বুজে ঘুমিয়ে উঠল। ঐশী তন্ময়ের গালে হাত দিয়ে চেপে ধরে চোখে চোখ রেখে বলল, ব্যথা পাচ্ছিস? আরো ব্যথা পা, ছটপট কর, কতরাতে থাক। নিজের জীবন ভিক্ষা চা আমার কাছে। যেরকম চেয়েছিলেন আমার বাবা, আমার মা, তোর চোখে আমি সেই আকুতি দেখতে চাই সেই আকুতি। ঐশী চিৎকার করে সেই কথা বলে এবার তার দিয়ে তন্ময়ের শরীরে আবারও শক দিল। তন্ময় গুঙিয়ে উঠল। চোখ বেয়ে গড়াতে লাগলো অজস্র জলধারা। ঐশী এবার কিছুটা শান্ত হলো। তন্ময়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, বাঁচতে চাস? ব্যথায় কাহিল হয়ে নেতিয়ে পড়া তন্ময় সঙ্গে সঙ্গে চমকে উঠছে। ঐশী ক্লান্ত হাসল। একটু উঠে বসে তন্ময়ের মুখ থেকে কাপড় খুলে দিল। তন্ময় এতক্ষণে মুখ খোলা পাওয়ায় মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। ঐশী পাশ থেকে পানির বোতল হাতে নিয়ে ছিপ খুলল। দু হাতে পানি নিয়ে তন্ময়ের মুখে ছিটিয়ে দিল। একটু পর নিচু সুরে তন্ময় বিড়বিড় করল, পানি। ঐশী তন্ময়ের থুতনি হাত দিয়ে উপরে তুলল। তারপর পানির বোতল দিয়ে পানি তন্ময়ের খোলা মুখে ঢালল। তন্ময় কিছুটা পানি গিলে ফেলল, বাকিটা ওর মুখ উপচে শরীরে পড়ল। ঐশী পানির বোতল নামিয়ে ছিপ দিয়ে আটকে দিল। ঐশী বলল, জিহ্বা বের কর। তন্ময় মাথা তুলে তাকালো। চোখে মুখে প্রশ্নের পসরা। ঐশী আবারও বলল, পানি খাবি না? পানি চাইলে জিহ্বা বের করতে হবে। যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে এই পেপারগুলো সাইন করে দে। বলেই ঐশী তন্ময়ের দিকে কাগজগুলো এগিয়ে দিল। বাঁচার জন্য আগ্রাসী তন্ময় কাগজ হাতে পেয়ে বাধা হাতে কোনো মতে সাইন করে দিল। সাইন করার সাথে সাথে ঐশী কাগজগুলো ছিনিয়ে আনলো তন্ময়ের কাছ থেকে। তন্ময় ধীমে গলায় বলল, প্লিজ এবার আমাকে ছেড়ে দাও। ঐশী কাগজ চেক করতে করতে বলল, অবশ্যই অবশ্যই। কাগজগুলো ভালো করে পরখ করে ঐশী তন্ময়ের দিকে এগিয়ে গেল। তন্ময়ের হাতের দড়ির দিকে হাত বাড়িয়ে আরো কাছে এলো। তন্ময় চোখে মুখে প্রশান্তি নিয়ে মাথা হেলিয়ে বসে আছে। ঐশী দড়ির দিকে তাকিয়ে মৃদু হাসল। কিন্তু হুট করে একটা ইঞ্জেকশন তন্ময়ের বাঁ হাতে পুশ করলে দিল। তন্ময় জোরে চিৎকার করে উঠল। ঐশী পুরো ইঞ্জেকশন পুশ করা শেষে সরে এলো। তন্ময়ের চোখের দিকে তাকিয়ে রইল অপলক। তন্ময় ব্যথায় কাতরাতে লাগলো। একটু পর মুখ বেয়ে গড়িয়ে পড়ল সাদা ফেনা। কিছুক্ষণ পর তন্ময়ের ছটফটানি কমে গেল। শরীর নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ল চেয়ারেই। এলো, মুখ ভর্তি করে বমি পেল। ঐশী নিজেকে সামলে তন্ময়ের বাঁধন খুলে তন্ময়ের মৃতদেহ টানতে টানতে নিয়ে ফ্যানের সাথে বেঁধে দিল। ঐশী নিচে নেমে এলো, মাথা উঠিয়ে উপরে তাকালো। ফ্যানের সাথে ঝুলে আছে তন্ময়ের নিথর দেহ। তন্ময়ের মৃতদেহ দেখে শিউরে উঠল ও। ভয়ে কপালে ঘাম জমল। ঐশী হাতের আঙ্গুল দিয়ে ঘামের ফোঁটা মুছল। তবুও আবারও ঘেমে নিয়ে একাকার হলো তার কপাল, মুখশ্রী। ঐশী তন্ময়ের শরীরে কেরোসিন ঢেলে দিল। তারপর একটা ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে ছুঁড়ে ফেলল। সেই ম্যাচের কাঠি তন্ময়ের দিকে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন।
তন্ময়ের শরীর একটু একটু করে পুড়ে ছাই হচ্ছে, চারপাশে গন্ধ ছড়াচ্ছে, মরণ গন্ধ। ঐশী সব কিছু সামলে নিয়ে বেরিয়ে পড়ল গ্যারেজ থেকে। গ্যারেজের সামনে একটা গলিতে এসে থেমে গেল। পা গুলিয়ে আসতে গা গুলিয়ে স্বাভাবিক থাকার ভান করলেও এখন ভয় লাগছে। মন আত্মা শুকিয়ে খা খা হয়ে যাচ্ছে। তার জীবনের প্রথম খুন ছিল এটা। এতটা নির্মমভাবে কাউকে মরতে দেখে ঐশীর ভাবনার জগৎ থমকে থমকে যেতে লাগলো। বারবার মাথায় সেই খুনের দৃশ্য ভাসছে। ঐশী নিজেকে সামলাতে পারছে না, মাথা ঘোরাচ্ছে, চারপাশ ঘুরছে। মাথা চক্কর দেওয়ার কারণে কখন যে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়ল সে বলতে পারে না। দিনের শেষ ভাগ, সময়ের প্রহরগুলো গড়িয়ে যাচ্ছে আপন মনে। ঐশীর প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরল। চোখের উপর পানির উপস্থিতি লক্ষ্য করতেই ঐশীর চোখ খুলে নিল আস্তে আস্তে। প্রথমেই চোখ গেল দেয়ালে লাগানো এয়ার কন্ডিশনের দিকে। তারপর চোখ নেমে এলো সোফায় বসে থাকা জুভানের দিকে। জুভান সোফায় বসে বসে ল্যাপটপে কি একটা করছে। আপনার রোগী মেন্টালি অনেক ডিপ্রেশনে আছেন মিস্টার জুবান। পাশ থেকে একটা ভরাট কণ্ঠস্বর কানে আসতেই ঐশী ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালো। একজন মধ্যবয়স্ক ডাক্তার তার ব্যাগ গোছাচ্ছেন। ঐশী উঠতে চাইলে জুভান সোফা থেকে হুকুম দেয়, খবরদার শরীর নাড়ানোর চেষ্টা করবে তো এক থাপ্পড়, সেকেন্ডে সেকেন্ডে থাপ্পড়। সো কিপ কোয়াইট। ঐশী ক্লান্ত ছিল। জুভানের সাথে ঝগড়া করার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই তার, তাই ও বেডে গা এলিয়ে দিল। ডাক্তার জুভানের দিকে তাকালে জুভান ল্যাপটপ একপাশে রেখে সোফা থেকে উঠে ডাক্তারের কাছে এসে দাঁড়ালো। ডাক্তার ব্যাগ হাতে নিয়ে বললেন, দেখুন মিস্টার জুবান, আপনার ভস্যমতে রোগী আগে থেকে মানসিক চাপ পেয়েছেন। একটা পরিবার হারানো কম কথা নয়, তাই উনি এখনো এই মানসিক চাপ কাটিয়ে উঠতে পারেনি। ওনাকে সময় দিতে হবে। কোনোরূপ মেন্টাল প্রেশার যাতে ওনার উপর না পড়ে সেই খেয়াল রাখবেন। জুভান এসব শুনে তীক্ষ্ণ চোখে ঐশীর দিকে তাকালো। ঐশী চোখ বুজে ঘুমিয়ে আছে। জুভান ডাক্তারের দিকে তাকালো, দোনো হাত বুকে ভাঁজ করে নিয়ে বলল, তিনি তার নিজের খেয়াল নিজে রাখতে পারেন ডক্টর, কোনো ডক্টর ফক্টরের দরকার নেই ওনার। ডাক্তার মৃদু হাসলো, বললেন, জোকসটা ফানি ছিল। আমি আসছি এবার। রোগীর কিন্তু প্রপার খেয়াল রাখবেন। জুভান ডাক্তারকে বিদায় দিয়ে ঐশীর পাশে এসে বসলো। ঐশীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর ঐশীর মাথায় আলতো করে হাত বলিয়ে ডাক দিল, ঐশী, আয় ঐশী। ঐশীর ঘুম কিছুটা ভাঙল। চোখ একটু খুলে আবারও বুঝে নিল। জুভান ঐশীর এসব বাচ্চামো দেখে হাসলো, কণ্ঠে আদর ঢেলে বলল, কে বলবে এই রণচণ্ডী মেয়েটা আসতো একটা বাচ্চা? আচার আচরণ এমন বাচ্চামি করে যে নিজেই ফেসে যায়। ভাগো একটা। সেই সুর ছন্দময় ভাবে এসে কানে লাগলো ঐশীর। জানালার পাশের হিজল ফুলের গাছটায় একজোড়া শালিক নিজ বাসায় ফিরে এসেছে। সঙ্গে এনেছে মুখ ভর্তি সারাদিনের খাবার। বাচ্চাদের খাওয়াতে হবে যে। জুভান কাউকে ফোন করলো, রুমে একটা ডিম আর 1 গ্লাস দুধ আমার জন্য। একটু পর দরজার বেল বাজলো। জুভান ল্যাপটপটা কোল থেকে নামিয়ে পাশে রাখলো। সোফা থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল দরজার দিকে। খাবার গ্রহণ করে ট্রেটা নিয়ে বিছানায় রাখলো। ঐশীর ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে ফিচেল হাসলো। ঐশীর পাশে বসে আলতো গলায় ডাক দিল, ঐশী, ঐশী, আরে ওঠো, খাবারটা খেয়ে নাও। ঐশী। ঐশী চোখ কুঁচকে নিল। আদো আদো চোখ মেলে তাকালো। পাশে সুঠাম দেহি পুরুষকে দেখে সে চমকে উঠল। হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বসলো। ব্যাকুল কণ্ঠে বলল, আপনি আপনি আমার রুমে কি করছেন? এটা তো আমার রুম, তাই না? জুভান ঐশীকে বোঝানোর মতো করে বলল, রিল্যাক্স ঐশী, রিল্যাক্স। ওকে, আমি বুঝিয়ে বলছি, শান্ত হও। নিঃশ্বাস নিল। চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, বলুন। তুমি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলে, আমি তোমায় হোটেলে নিয়ে এসেছি। ডাক্তার দেখছিলেন তোমায়, তাই আমি পাশে ছিলাম। আর এখন জাস্ট তোমাকে খাইয়েই চলে যেতাম। দ্যাটস ইট। ঐশী হাঁপ ছাড়ল। বেডে হেলান দিয়ে ক্লান্ত চোখে তাকালো জুভানের দিকে। খাবার? জুভান খাবারের ট্রেটা ঐশীর দিকে এগিয়ে দিল। ট্রেতে ডিম আর দুধ দেখেই ঐশী নাক সিটকালো। বিরক্ত হয়ে বলল, এসব আমি খাই না, প্লিজ সরেন এগুলো। আমার আমার দেখতেই বমি আসছে। জুভান উত্তর করল না, বরং প্লেট থেকে ডিম হাতে নিয়ে ঐশীর গাল চেপে ধরল। ঐশী তাজ্জব বনে গেল এমন ব্যবহারে। গাল ছাড়ানোর চেষ্টা করলো। জুভান ছাড়ল না, বরং জোরপূর্বক ডিমটা ঐশীর মুখে ঢুকিয়ে দিয়ে গাল ছেড়ে দিল। ঐশী না চাইতেই গিলে ফেললো ডিমটা। তারপর অগ্নি চক্ষু নিয়ে তাকালো জুভানের দিকে, বলল, আপনি এভাবে জোর করে খাওয়ালেন কেন? আমি মানা করেছিলাম না?
জুবান মুচকি হেসে দুধের গ্লাস হাতে নিল, বলল, আমার সাথে ঝগড়া করার জন্য হলেও তো তোমার শক্তি দরকার। আর এসব না খেলে তো শক্তি আসমান থেকে আসবে না, তাই না? ঐশী রাগে আগুনের শিখায় পরিণত হতে লাগলো। জুবান এসব পাত্তা না দিয়ে দুধের গ্লাস ঐশীর দিকে এগিয়ে পড়ল। এখন এটা খেয়ে ফেলো ঝটপট। ঐশী তেড়াভাবে বলল, না, খাবো না, আমার এসব পছন্দ নয়। পছন্দ না হলেও খেতে হবে, কারণ এসব তোমার পছন্দ না হলেও স্বাস্থ্যের পছন্দ। সো ড্রিঙ্ক ইট। ঐশী নাক মুখ খিচিয়ে দুধটা খেয়ে ফেলার চেষ্টা করলো। অর্ধেক খেয়ে আর পারল না। গ্লাসটা আবারও ট্রেতে রেখে বলল, আই এম ডান, আর খাওয়া সম্ভব না। জুবান ট্রে সাইড টেবিলে রাখতে রাখতে বলল, যেটুকু খেয়েছো সেইটুকু এনাফ। নাও ঘুমু দাও, আমি লাইটটা নিভিয়ে দিয়ে যাচ্ছি। জুবান সোফায় থাকা ল্যাপটপের দিকে এগিয়ে গেলে ঐশী হুট করে চিৎকার করে উঠল। আতঙ্কিত গলায় বলল, আমার ড্রেসকে চেঞ্জ করেছে। জুবান ল্যাপটপের দিকে ঝুঁকে ভ্রু কুঁচকে নিল। আসলেই এই মেয়েটা ব্যাপক সন্দেহবাজ। জুবান ঐশীর চিৎকারে কানে না নিয়ে ল্যাপটপ হাতে নিল। কোনো উত্তর না দিয়ে চলে যেতে নিলে ঐশী আবারও চিৎকার করে ওঠে, আসলেই আপনার চরিত্রের কোনো ঠিক নেই। আপনি কি করে পড়লেন এসব? স্টপ ক্রাইং না। ঐশী কান্না থামালো না, বরং আরো জোরে ফুপিয়ে কেঁদে উঠল। জুবান এবার ঐশীর পাশে বসে ঐশীর বাহু ধরে ওকে নিচের দিকে ফিরালো। দাঁতে দাঁত চেপে বলল, ওয়ে হ্যালো, নিজে কি মনে করো কোন রাজের কুইন? এত লেম চিন্তা ভাবনা তোমার? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার ড্রেস আমি চেঞ্জ করিনি। বমি করে ড্রেস নষ্ট করে ফেলেছিলেন, তাই হোটেলের একজন ফিমেল সার্ভেন্ট এসে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে। ঐশী কান্না থামিয়ে ভিজি চোখে জুবানের দিকে তাকালো। জুবান রাগে ঐশীর বাহু ঝটকা দিয়ে ছেড়ে দিল। তারপর ল্যাপটপ হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ঐশী চেয়ে রইল অবাক পানে। নিদারুণ বিস্ময় ওই কালো মনির চোখ জোড়ায়। এই মানুষটাকে এখনো চিনে উঠতে পারেনি সে, একেবারেই না। আচমকা ঐশীর মুঠোফোনে রিং রিং বেজে উঠল। ঐশী চোখ মুখ মুছে হাতে নিল ফোন। হোয়াটসঅ্যাপ মেসেজ। ঐশী মেসেজটা ওপেন করলে দেখে কয়েকটা ছবি, তন্ময়ের খুনের দৃশ্য। ঐশী এসব দেখে থমকে গেল। দরদর করে ঘেমে উঠল তার কপাল। ঐশী ফিরতে মেসেজ করলো, কি চাই তোমার? টুম করে মেসেজ আসলো। ঐশী ধুক ধুক মন নিয়ে মেসেজ পড়লো। লেখা, তোমার সাথে দেখা করতে চাই। ঐশী একটু ভাবলো, তারপর লিখলো, ওকে, কোথায় দেখা করতে হবে? অ্যাড্রেস পাঠিয়ে দিও। ঐশী ফোন বেডের উপর রেখে দ আকৃতিতে বসলো। দুহাত দিয়ে হাঁটু চেপে ধরে দুলতে দুলতে ভাবলো, কে এই মানুষ? ছেলে নাকি মেয়ে? আর কিভাবে এইসব ছবি পেল? ঐশী এসব ভেবেই ভয় একদম সেটিয়ে যাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা জোরে চলছে। এবার কি হবে? জুবান রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করলো। ল্যাপটপ বেডে জোরালো ভাবে রেখে দিয়ে সোফায় বসলো। রাগে গড়গড় করতে করতে বলল, কি পেয়েছে কি এই মেয়ে? যখন যা মুখে আসে তাই বলে। আমাকে এতদিনে এমন মনে হয়েছে ওর। মানছি একসময় মেয়ে বাদছিলাম, কিন্তু কখনো কোনো মেয়ের সম্মতি ছাড়া ওকে ছুঁইনি। আর এই মেয়ে কত সহজে আমাকে চরিত্রহীন বলে দিল। রবিশ। জুবান যখন রাগ সামলাতে ব্যস্ত তখন ওর ফোনে কল আসে। জুবান পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। ওপাশ থেকে একজন বলল, স্যার কাজটা শেষ। জুবান বাঁকা হাসলো, বলল, গুম করে দিয়েছো তো ঠিকভাবে? জি স্যার। ভেরি গুড। এখন নিউজ সেন্টারগুলোকে সামনে নিও, রাখছি। জুবান সোফা থেকে উঠে ফোন কেটে দিল। একটু নীরব থাকার পর শব্দ করে হাসলো। পরক্ষণে হাসি থামিয়ে বলল, নিষিদ্ধ কাজ করার পর সেটা অতি শীঘ্রই গোপন করে ফেলতে হয়, না হলে সেই অসাবধানতা নিষিদ্ধ কাজ আর নিষিদ্ধ লোক দুজনের জন্যই বিপদ ডেকে আনে। হক মহল বাড়ির বাগানে আরাম কেদারায় বসে আছেন শাহিদুল হক। হাতে চায়ের কাপ, পরনে একটা সাদা পাঞ্জাবি আর ধুতি। খুব আরামসে বসে গল্প করছেন একজন আত্মীয়ের সাথে। হঠাৎ ওনার কাছে ছুটে এলো এক ছেলে। শাহিদুল হক তার দিকে তাকাতেই ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, সাহেব, তন্ময় ভাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সকাল থেকে। আরে দেখো কোথায় মদ খেয়ে পড়ে আছে। সত্যি বলছি সাহেব, আমি সব জায়গায় সববারে খুঁজেছি, উনি কোথাও নেই। শাহিদুল হক এবার রাগী চোখে তাকালেন, বললেন, তো তাকে খুঁজে না পাওয়া গেলে কি করব আমি? নাচবো? দিংতা না না, যত সব। যাও এখন, আমার এখন বিশ্রামের সময়। ছেলেটা এসব শুনে 9টার কাছাকাছি ঘুরছে। জুবান মাত্রই লাগেজ গুছিয়ে শাওয়ার নিতে গেল। প্রায় আধা ঘন্টা পর জুবান বের হলো ওয়াশরুম থেকে। ভিজে চুল হাত দিয়ে ছাড়তে ছাড়তে এসে দাঁড়ালো আয়নার সামনে। একটা কালো টি শার্ট পরে তার উপর জ্যাকেট পরলো আর জিন্স।
রেডি হওয়া শেষ হলে ফোন হাতে নিয়ে ঐশীকে কল দিল। ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসতেই জুভানের হার্টবিট বেড়ে গেল দ্বিগুণ তেজে। জুভান চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিল, নিজের অনুভূতি সামলে বলল, 5 মিনিটের ভিতরে ডিনার সেকশন দেখতে চাই। ওপাশ থেকে ঐশী কিছু বলবে তার আগেই জুভান সুর তেরা করে বলল, নো মোর ওয়ার্ডস, ওকে? ঐশী কিছুটা রাগ লাগলো। যখন যা বলবে তাই করতে হবে নাকি, মগের মুল্লুক? কিন্তু কণ্ঠে যথাসম্ভব বিনয় প্রকাশ করে বলল, ওকে স্যার। জুভান ফোন কেটে পকেটে রেখে দিয়ে রুম লক করে বেরিয়ে গেল। জুভান ডিনার টেবিলে বসে আছে, হাতে ফোনের নীল স্ক্রিন ভাসছে। একটু পর ঐশী এসে বসলো সেই টেবিলে। জুভান ঐশীকে দেখে আবারও ফোন স্ক্রল করতে মশগুল হলো। একটু পর ঐশী এসে বসলো সেই টেবিলে। জুভান ঐশীকে দেখে আবারও ফোন স্ক্রল করতে মশগুল হলো। নিচে তাকিয়েই বলল, খাবার অর্ডার দাও। ঐশী মুখ ভেঙচিয়ে একজনকে ডেকে খাবার অর্ডার দিল। জুবান এখনো ফোন স্ক্রল করছে। ঐশী ভাবে একা একা বসে থাকতে বিরক্ত লাগছে, তাই ও দাঁত দিয়ে নখ কাটছে আর আশেপাশে তাকিয়ে লোকজন দেখছে। জুবান ফোনের দিকে তাকিয়ে বুঝতে পারছে ঐশীর বিরক্তি। মনে মনে একটু হেসে নিল সে। একটু পর খাবার এলে জুবান ফোন পকেটে রেখে খেতে শুরু করলো। ঐশী খাবারে হাত দিবে তার আগেই জুবান মুখের খাবার চিবুতে চিবুতে বলল, তোমার তো পেট ভরে গেছে, আর খাওয়া দরকার নেই। বসে বসে এখন আমার খাওয়া দেখো। ঐশী এসব কথা শুনে ভুরু কুচকে তাকালো জুভানের দিকে, অবাক হয়ে বলল, মানে আমি আবার কখন খেলাম? খেলে তো এই মাত্রই জীবাণু, ব্যাকটেরিয়া আর কত ময়লা জিনিস খেলে। পেট ভরেনি? ঐশী জুভানের এসব আজগুবি কথা শুনে বিরক্ত হলো, আঙুল কপালে ঘুরিয়ে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব বলছেন? আমি কেন এসব খেতে যাব? তাহলে দাঁত দিয়ে নখ কেটে কি করবে? এসব খাবারের জন্য তো মানুষ নখ খায়। ইজ নট ইট? ঐশী এবার জিহুবা কামড়ে ধরল, মাথা চুলকে বলল, আসলে আমার অভ্যেস তো, তাই একটু একটু। জুভান খাবার খেতে খেতে বলল, গুড হ্যাবিট, আর উন্নতি করো নিজের এসব অভ্যাসের। জীবাণু খাওয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমার। আমিন। ভালোবেসে রেগে উঠল, কিন্তু কথা বাড়ালো না। এটা যে খারাপ অভ্যেস সেটাও খুব ভালো করে বুঝতে পারছে, তাই ও খাবার খাওয়ায় মন দিল। লাগেজ গোছানো শেষ? জুভানের প্রশ্নে ঐশী তাকালো, অবাক হয়ে বলল, লাগেজ গোছাবো কেন? আমরা এখন ঢাকায় চলে যাচ্ছি, ভুলে গেছো কথাটা? ঐশী আবার জিহুবা কামড়ে ধরল। ইস, আসলেই তো তন্ময়ের চক্করে পড়ে আজ চলে যাওয়ার কথা বেমালুম ভুলে গেছে। ঐশী ভাত মেখে মুখে দিয়ে বলল, না, এখনো করিনি। খাওয়া শেষ হলেই করে নিব। জুভান কিছু বলল না। খাবার খাওয়া শেষ হলে ওরা যে যার রুমে চলে গেল। প্লেন ছেড়ে দিবে আর একটু পর। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ধরে ওদের নাম ডাকা হচ্ছিল। একটু পর ঐশী আর জুভান তাড়াহুড়ো করে প্লেনের ভিতর প্রবেশ করল। জুভান নিজের সিট বের করে বসে পড়ল, কিন্তু বিপাকে পড়ল ঐশী। ওর সিট জুভানের পাশে পড়েছে, কিন্তু ওর এক কথা, জুভানের পাশে সে বসবে না। জুভানকে বিশ্বাস করে উঠতে পারেনি এখনো। জুভান সেসব পাত্তা না দিয়ে আরামসে বসে ফোন স্ক্রল করতে লাগলো। প্লেন ছেড়ে দিবে আর এর দিকে। অত চিন্তা করে লাভ নেই, এটা প্লেন, বাস না যে সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। মুখ বাঁকিয়ে বলল, থ্যাংক ইউ মনে করিয়ে দেবার জন্য। আপনি না বললে আমি তো ভেবেছিলাম এটা ঠেলা গাড়ি। জুভান কিছু না বলে মৃদু হাসলো। একটু পর এয়ার হোস্টেস এসে ঐশীকে বলল, ম্যাম প্লিজ টেক ইউর সিট। ঐশী অসহায় চোখে চারপাশে তাকিয়ে ঝট করে বসলো জুভানের পাশে। জুভান ঐশীর এমন শব্দ করে বসা থেকে পুরো কুচকাল। ঐশী প্লেনে অনেক ভয় পায় ছোটবেলা থেকেই। একবার ঘুরতে যাওয়ার সময় ওর বাবা প্লেনের টিকিট কেটেছিলেন, কিন্তু ঐশীর জেদ দেখে সেই টিকিট ক্যান্সেল করে বাসের টিকিট কাটতে হয়েছে। সেই ভয় এখনো কাটেনি। প্লেন টেক অফ করা শুরু করলো। ঐশী ভয়ে একদম সেটিয়ে বসলো সিটের সাথে। প্লেন একটু নড়তেই ঐশী জোরে খামচে ধরল জুভানের হাত। জুভান হঠাৎ পাওয়া ব্যথায় উফ করে উঠল। ঐশীর দিকে রাগী চোখে তাকাতেই ঐশীর ভীতর সন্ত্রস্ত মুখ ভেসে উঠল। জুভানের রাগ সেখানেই পানি হয়ে গেল। মুচকি হেসে ঐশীর দিকে ফিরল, বলল, মিস রণচণ্ডী। ঐশী এই ডাক শুনে কড়া চোখে তার দিকে তাকালো, বলল, এই রণচণ্ডী। জুভান চারপাশে একবার তাকিয়ে ঐশীর দিকে তাকালো, বলল, আমার পাশে তুমি ছাড়া কি আর কেউ আছে? ঐশী জোরে এক হাঁপ ছাড়ল। জুভানের খোঁচা মেরে কথা বলাটা শোধ সমেত ফিরিয়ে দিতে বলল, আছে তো আপনার ভূত, যেটা এখন আপনার মাথায় চড়ে আছে, যত সব।
বলেই ঐশীর সামনে তাকালো। ততক্ষণে প্লেন ছেড়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। ঐশীর ভয় অনেকটাই কমে গেছে। হুট করেই ঐশীর কিছু একটা মনে পড়ল। ও জুভানের দিকে ফিরে বলল, আপনি এসব কথা মাইন্ড ডিস্ট্রাক্ট করার জন্য বলছেন, তাই না? জুভান কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। গলা হালকা ছেড়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, হাউ ফানি, তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট করা ছাড়া আমার আরো অনেক কাজ আছে, সো নিজেকে এত ইম্পর্টেন্স দিয়ে লাভ নেই। ঐশী হাসলো। যা বোঝার বুঝে ফেলেছে ও। জুভান প্লেনে উঠে মাস্ক খুলে ফেলেছে। কালো জ্যাকেটটা হাত দিয়ে পিছনে ঠেলে দিয়ে সিটে হেলান দিয়ে বসলো। ঐশী আশেপাশে তাকিয়ে লোকজন দেখছে। হঠাৎ শুনতে পেল এক মেয়ে জুভানের দিকে আঙ্গুল তুলে কিছু একটা বলছে পাশের জনকে। ঐশী ভ্রু কুঁচকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মেয়েটার কথা, কিন্তু লাভ বিশেষ হলো না। কিন্তু অবাক হলো যখন মেয়েটা সিট থেকে উঠে জুভানের পাশে এসে দাঁড়ালো। মেয়েটা ওদের পাশে দাঁড়িয়ে আপ্লুত গলায় বলল, এক্সকিউজ মি। জুভান কান থেকে ইয়ারপড খুলে পাশে তাকালো। মেয়েটা খুশিতে প্রায় লাফাতে লাফাতে বলল, ওয়ান অটোগ্রাফ প্লিজ প্লিজ প্লিজ। জুভান মৃদু হাসলো। মেয়েটার কাছ থেকে নোটবুক নিয়ে বাম হাতে সাইন করে দিল। মেয়েটা নোটবুক হাতে নিয়ে বলতে লাগলো, আই এম ইউর বিগ ফ্যান স্যার। আপনার গান আমার অনেক পছন্দ, সাথে আপনাকেও। ঐশী হতবাক হয়ে মেয়েটার দিকে তাকালো। এমন নির্লজ্জের মতো ভালো লাগে কথাটা কিভাবে বলল ভেবে পেল না ও। জুভান মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। মেয়েটা আরো কিছু বলতে যাবে তার আগেই জুভান বলল, ওকে ওকে বাই। মেয়েটা চলে গেলে জুভান জোরে এক হাঁপ ছাড়লো। এতক্ষণ ধরে মেকি হাসি হেসে সে বড়ই ক্লান্ত। এই জন্যই সবসময় মাস্ক পরে থাকে, না হলে যেখানে সেখানে এসব ফ্যান নামক অপদার্থদের খপ্পরে পড়তে, আর এদের সাথে একটু উলটপালট কথা বললেই সেটা নিউজ হয়ে যায়। রাবিশ। ঐশী মেয়েটার যাওয়ার দিকে এক ঝলক তাকিয়ে আবারও জুভানের দিকে তাকালো। উত্তেজিত হয়ে বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। জুভান কানে ইয়ারপড লাগাতে লাগাতে বলল, হুম। এই যে আপনার কাছে সবাই অটোগ্রাফ নিতে আসে, আপনার অনেক ভালো লাগে, তাই না? জুভান ভ্রু কুঁচকে নিল। না, লাগে না। কেন কেন? হঠাৎ এসব বিরক্ত লাগে। ঐশী সিটে গা এলিয়ে দিয়ে বলল, আমার খুব ভালো লাগে জানেন। মাঝে মধ্যে মনে হয় আমার কাছে যদি কেউ অটোগ্রাফ চাইতে আসতো, খুব মজা হতো, তাই না? সেলিব্রিটি সেলিব্রিটি ফিল আসে। সো অ্যামেজিং, ইউ নো। জুভান ঐশীর পুলকিত চোখের দিকে তাকিয়ে আছে অপলক। একটা জিনিস লক্ষ্য করলো সে, ঐশী যখন খুব খুশি হয় তখন তার চোখ দুটি ছোট ছোট হয়ে যায়। মুখের চারপাশে খুব সুন্দর স্মাইল লাইন পড়ে। জুভান গালে হাত রেখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশী অনবরত কথা বলাই মগ্ন, তার এসবে খেয়াল নেই। জুভান চোখের পলক ফেলা বিনা ঐশীর মুখে পানে চেয়ে আছে। তখন ঐশীকে দেখতে কোনো মায়া রাজ্যের অধিপতি মনে হয়, যার চোখে মুখে মায়ার নিদারুণ সম্ভার। তবে কি সেই রণচণ্ডী মেয়ের প্রেমে পড়েছে? যখন ঐশী ওর আশেপাশে থাকে তখন এমন মনে হয় তাতেই মত্ত হয়ে থাকুক, আর চোখে তাকে দেখে বুকে জ্বালাময় কাঁপন ধরুক, ঝলসে যাক অবাধ্য চোখ জোড়া। জুভান বুঝতে পারে, সে প্রেমে পড়েছে। মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছে এই মেয়েকে, যার মায়ার শুধু আজীবনেও কেটে ফেলা সম্ভব না। জুভান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ঐশীর পানে। আকাশে কুঞ্জ মেঘের ভেলা পেরিয়ে প্লেন এসে নামলো মাটিতে। একজন একজন করে নেমে পড়লো সবাই প্লেন থেকে। জুভানের কাঁধে একটা ব্যাগ আর ঐশী লাগেজ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। জুভানের জন্য অপেক্ষা করছিল শাহাদাত আর ওর দুজন বডিগার্ড। জুভান আর ঐশীকে আসতে দেখে ওরা তিনজন এগিয়ে এলো ওদের দিকে। ঐশী আশেপাশে তাকিয়ে হাঁটছিল আর নখ কাটছিল দাঁত দিয়ে। তপ্ত দুপুর, সূর্য একদম মাথার উপরে উত্তাপ ছড়াচ্ছে। জুভানের গরম লাগছিল, তাই সে মাস্ক খুলে ফেলে দিল। কিন্তু এতেই ঘটল বিপত্তি। একদল লোক ওকে দেখে দৌড়ে এলো ওর কাছে। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল এয়ারপোর্টে। জুভানের এসব দেখে কিছুটা রাগ লাগলো। সারাদিন জার্নি করে মন মেজাজ একটুও ভালো নেই, তার মধ্যে এসব। তবুও সে হাসি মুখে ওদের কয়েকজনকে অটোগ্রাফ দিল, বাকিদেরকে বডিগার্ড সামলে নিল। ঐশী একপাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে এদের কাজ দেখছিল। এতদিন টিভিতে মুভিতে এসব দেখতো, আজ তো সরাসরি। তবে ঐশীর ভালো লাগছে। জুভান ভিড়ের মধ্যে মাথা উঁচু করে একবার ঐশীকে খুঁজল। বেশ খানিক তাকানোর পর আচমকা ঐশীর দেখা মিলল একটা ছাউনির নিচে। জুভান ঐশীকে কিছু একটা ইশারা করে, কিন্তু ঐশী বুঝতে পারল না।
ভ্রু কুঁচকে হাত নাড়ালো ও। জুবান অধৈর্য হয়ে শাহাদাতকে ফিসফিস করে বলল। ঐশীকে গাড়িতে তোলো, যাও। শাহাদাত সব কিছু সামাল কিন্তু স্যার আপনি একা। আমি যেটা বলেছি সেটাই করো, নো মোর ওয়ার্ডস। শাহাদাত অযথায় দাঁত কেলিয়ে ভিড় থেকে বেরিয়ে গেল। ঐশীর পাশে এসে দাঁড়িয়ে বলল। ঐশী? ঐশী ভিড় থেকে চোখ সরিয়ে শাহাদাতের দিকে তাকালো, চোখ দিয়ে কি জিজ্ঞেস করলো। শাহাদাত বলল। স্যার তোমাকে গাড়িতে উঠতে বলেছেন। ঐশী তড়িঘড়ি করে বলল। না না চাচা, আমি চলে যাব ট্যাক্সি করে বাসায়, স্যারের গাড়ি লাগবে না। ঐশী জেদ করো না, স্যার জানলে বকবেন আমায়, চলো আমার সাথে। আরে চাচা আপনি চিন্তা করবেন না, আমি স্যারকে ফোন করে জানিয়ে দিব, এখন আসছি। শাহাদাত আরো কিছু বলবে তার আগেই ঐশী ওনাকে সালাম দিয়ে লাগেজে হাতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। সর্বশেষে ভিড় সামলে জুবান গাড়িতে উঠল। গাড়িতে উঠেই ঐশীকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলল। কপালে সরু ভাঁজ ফেলে শাহাদাতকে জিজ্ঞেস করলো। ঐশী কই? শাহাদাত মিনমিনিয়ে বলল। স্যার ঐশীকে আসতে বলেছিলাম, কিন্তু ও মানা করে একাই চলে গেছে বাসায়। জুবানের প্রচন্ড রাগ লাগলো, দাঁতে দাঁত চেপে বলল। আবার কথা বলনি ওকে? আর বলেছি স্যার, বলেছে আপনাকে ফোন করে জানিয়ে দেবে। জুবান কোনো উত্তর করলো না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই ফুঁসছে ও। ওর বলার সত্ত্বেও কি করে ঐশী একা একা চলে গেল? এত সাহস! জুবান ফোন বের করে অযথাই স্ক্রল করতে লাগলো। মুঠোফোনের স্ক্রিনের উপর আঙ্গুলগুলো স্বাভাবিকের চেয়ে একটু বেশি দ্রুত গতিতে চলছে। শাহাদাত সেদিকে এক ঝলক তাকিয়ে মনে মনে বিড়বিড় করলো। ঐশী আজ তোমার কপালে শনি নাচছে। ইয়া আল্লাহ! আজ শুক্রবার, ঐশীর ছুটির দিন। ঘড়ির কাঁটা যখন 10-এর কাছাকাছি ঘুরছে তখন ঐশীর অ্যালার্ম বেজে উঠল। সব সময়ের মতো ঘুম কাতুরে ঐশী অ্যালার্ম অফ করে কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ল। একটু পর ঐশীর ফোন বেজে উঠল। ঐশী চোখ বন্ধ করে বালিশের পাশ থেকে ফোন নিয়ে কানে লাগালো। ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছুটা কড়া সুরে জুবান বলল। কোথায় আপনি? ঐশী জুবানের কণ্ঠ শুনতেই ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসল। কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল। বাসায় আমি। কেন স্যার, কিছু কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, তবে এবার হবে। কাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাইনি কেন তোমায়? ঐশী মিনমিনিয়ে বলল। আসলে স্যার আমি একা একাই বাসায় চলে এসেছিলাম, তাই আর কি। ঐশীকে থামিয়ে জুবান বলে উঠল। এসেছো ভালো কথা, আমাকে জানিয়ে এসেছো। আর তুমি সেই কাজ করছো? ঐশী বা চিহুব্বা কাটল। বাসায় ফিরে একদম ভুলে গেছিল ফোন করার ব্যাপারটা। ঐশী ঢোক গিলে বলল। আসলে আমি শাট আপ ঐশী, তুমি আমার আন্ডারে চাকরি করো, কিন্তু যাওয়ার আগে আমার পারমিশন নিয়ে নাওনি। এটাই তোমার প্রফেশনালিজম? হ্যাঁ, টেল মি। উফ, জ্ঞান দিচ্ছে। ঐশী একটা হাফ ছেড়ে দিয়ে বলল। সরি স্যার। পার্টির কথা শুনে ঐশীর বিরক্ত লাগলো, কোনো রূপ বারণ না করে বলল। ওকে স্যার, আমি পৌঁছে যাব। অতঃপর কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। নিঃশ্বাসের শব্দ কতটা মধুর হতে পারে সেটা জুবান এখন উপলব্ধি করতে পারছে। ফোন কানে নিয়ে জানালার পাশে এসে দাঁড়ালো ও। দূরে একটা কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো। তার এক উষ্ণ নিঃশ্বাস আমার জ্বলন্ত রাগকেও ঠান্ডা করার ক্ষমতা রাখে। অদ্ভুত। জুবানকে চুপ থাকতে দেখে ঐশী ফোন কানে রেখে ভ্রু কুঁচকে নিল। গলা ঝেড়ে বলল। স্যার ফোন রাখবো? জুবান কিছুটা থতমত খেয়ে বলল। তড়িঘড়ি করে কিছু না বলেই ফোন কেটে দিল সে। ঐশী বোকা বনে গেল। ফোন হাতে নিয়ে চিন্তা করল। ওনার আবার কি হলো স্ট্রেঞ্জ? আকাশের রং এখন লালাভো কালো। রিসোর্ট মুখরিত হয়ে আছে নানা ধরনের গানের সুরে। জুবান একপাশে দাঁড়িয়ে দুজন লোকের সাথে কথা বলছে। তিনজনের হাতে কোল্ড ড্রিঙ্কস। জুবান কথা বলার ফাঁকে ফাঁকে বারবার ঘড়ি দেখছে। ঐশী এখনো এসে পৌঁছয়নি রিসোর্টে। এই মেয়েটা সময়ের কোনো তোয়াক্কাই করে না, সব সময় লেট। জুবান এসব ভেবে যখন লোকগুলোর সাথে কথা বলায় রিসোর্টের ফটক দিয়ে প্রবেশ করলো। পরনে সাদা রঙের লেহেঙ্গা। ঐশী দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে ওর উপর গোলাপের লাল পাপড়ি ছিটিয়ে দেওয়া হলো। ঐশী চমকে উঠল। দুহাত দুদিকে ছড়িয়ে ভিজে উঠল রক্তিম পাপড়ির বৃষ্টিতে। জুবান দূরে দাঁড়িয়ে ঐশীর কার্যকলাপ দেখল। চোখ থমকালো 1000 বার। ওকে দেখে মনে হচ্ছে সাদা মেঘের চাদরে জড়ানো এক মেঘবালিকা। ঐশীর মুখের হাসি দেখে জুবানের ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে গেল। এই মেয়েটা কি অদ্ভুত, সামান্য কিছুতেই অসামান্য খুশি হয়। এত সাধারণ কেন এই মেয়েটা?
তার এই সাধারণ ব্যবহারই জুভানকে ওর দিকে আকৃষ্ট করে, এক মিষ্টি ঘোরে আচ্ছন্ন করে ফেলে তাকে। জুভানকে অন্যমনস্ক দেখে পাশ থেকে একটা লোক ডাক দেয়। জুভানের ধ্যান ভ্রষ্ট হয়, অপ্রস্তুত হয়ে তাকায় আবার লোকের দিকে। ঠোঁট কথা বললেও অবাধ্য চোখ বারবার তার একান্ত ব্যক্তিগত মেঘ বালিকা। ঐশী রিসোর্টের একপাশে এসে দাঁড়ায়, একজন ওয়েটারের কাছে ড্রিঙ্কস দিয়ে যায়। ঐশী ড্রিঙ্কস খেতে খেতে চারিপাশে তাকায়, খুব বিরক্ত লাগছে এখানে ওর। অনেকক্ষণ ধরে দুটো ছেলে ঐশীর দিকে নজর রাখছে। ঐশীর দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলল, ভাই কি খাসা মাল তাই না? একদম, পড়াতে পারলে আজকের রাতের ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। উফ। ঐশীর মাথা কেন যেন ঘুরছে, চোখের সামনে লাল নীল প্রজাপতি দেখছে। ভ্রম নাকি? ঐশীর চোখ পিটপিট করে তাকালো। এবার তো আরো ভয়ঙ্কর। ঐশীর সামনে বেলুন উঠছে, এক এক বেলুনের হরেক রং। ঐশী বেলুনগুলো হাত দিয়ে ছুঁতে চাইল, কিন্তু পারল না। ঐশী বুকে হাত গুটিয়ে মুখ ফুলিয়ে তাকালো বেলুনগুলোর দিকে। পচা বেলুন। ঠিক তখন ঐশীর পাশে এসে দাঁড়ালো ছেলেগুলো। ঐশীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হেই কিউট। বড় করে ওদের চোখ বড় বড় করে ওদের দিকে তাকালো, বলল। ছেলেগুলো ঐশীর কথা শুনে অবাক হলো, তাও হাসি মুখে বলল, কে আবার তুমি? সে কে? ছেলেগুলোর অবাক করা প্রশ্নে ঐশী খিলখিল করে হেসে উঠল, হেলে দুলে বলল, সে খুব বড় মানুষ, সবাই তার কাছে ওটাকে কি যেন বলে, অটোগ্রাফ নিতে আসে। ছেলেগুলো একে অপরের মুখের দিকে তাকালো। এই মেয়েটা যে নেশা করেছে সেটা তাদের বুঝতে বাকি নেই। এবার মেয়েটার পরিণতি ভেবেই ছেলেগুলো হাসলো। ঐশীর দিকে তাকিয়ে বলল, তুমি যাবে তোমার স্যারের কাছে? ঐশী ক্লাসের বাকি ড্রিঙ্কসটুকু একদমই গিলে ফেললো, তারপর বলল, না, আমি যাব না, আমি ড্রিঙ্কস খাবো। ও তুমি ড্রিঙ্ক খাবে? তাহলে চলো আমাদের সাথে, অনেক ড্রিঙ্ক দিব তোমায়, চলো। ছেলেগুলো ঐশীর উত্তরের অপেক্ষা না করে ওকে ধরে নিয়ে যেতে লাগলো তাদের আস্থানায়। নেশায় বুধ ঐশী সব ঘূর্ণাক্ষরেও টের পেল না। সেও হেলে দুলে তাল মেলাতে লাগলো ওদের পায়ের সাথে। অন্ধকার এক রুম, কাঠের জানালা থেকে একটু আলো ছিটকে পড়ছিল রুমের ভেতরে, কিন্তু সচেতনতার জন্য ছেলেগুলো জানালাটা আটকে দিল। ঐশী রুমের এক কর্নারে বসে আছে হাঁটু গেড়ে, পরনের সাদা লেহেঙ্গায় ধুলো বালি জমে আটোসাটো হয়ে আছে। ঐশীর অনেক ঘুম পাচ্ছে, ঘুমের কারণে চোখ মেলে রাখাই দায়। তাও ঐশী চোখ পিটপিট করে বলল, আমি ড্রিঙ্কস খাবো না, বাসায় যাবো, আমি বাসায় যা। বিড়বিড় করে আর কি যেন বলল বুঝতে পারল না কেউ। ছেলেগুলো সব দিক আটকে দিয়ে এগিয়ে যেতে লাগলো ঐশীর দিকে। মাতাল ঐশী নিজের মধ্যে নেই, তাও হাত দিয়ে আটকানোর চেষ্টা করলো ওদের, তবে সক্ষম হলো না। ছেলেগুলো ঐশীর পাশে দাঁড়িয়ে জোর করে ওকে দাঁড় করালো। দাঁড়িয়ে থাকা ঐশী হেলে দুলে আবারও পড়ে যেতে নিলে ছেলেগুলো খুব বিশ্রী হাতে ওকে আটকে নেয়। কোমরে রাখা হাত ঐশী জোর করে ছাড়াতে ছাড়াতে বিড়বিড় করলো, খবরদার, অসভ্যতামি করবেন না। ছেলেগুলো হাসলো। সেই বিশ্রী হাসির শব্দ ঐশীর কানে যেতেই শিউরে উঠল সে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, বাসায় যাবো আমি, বাসায় যাবো, ছাড়ো আমায়। ছেলেগুলো ঐশীকে নিচের দিকে টেনে বলল, যাবে তো বাসায়? আজ সারা রাত আমাদের সাথে থেকে কালকে সকালে বাসায় চলে যাবে তুমি। এখন আসো, আমাদের কাছে আসো। ক্লান্ত ঐশী চোখ বেটে নিয়ে ছাড়ো আমায়, ছাড়ো। ধস্তাধস্তির এক পর্যায়ে একটা ছেলে ঐশীর লেহেঙ্গায় টপসের পিছনের ফিতে ছিঁড়ে ফেললো। ঐশী যেন ছটকা খেলো, বাম হাত দিয়ে পিছন দিকটা ঢাকতে ঢাকতে বলল, আমার ড্রেস। এই কি করছো তোমরা, ছাড়ো। ছেলেগুলো এবার যেন আরো হিংস্র হয়ে উঠল। ঐশীর লেহেঙ্গার হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলল। ঐশী নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু জোয়ান ছেলেগুলোর সাথে সে মাতাল এক মেয়ে পেরে উঠছে না। জোয়ান প্রায় অনেকক্ষণ হলো ঐশীকে খুঁজে যাচ্ছে। পার্টিতে আসার পর ব্যস্ত থাকায় ঐশীর খবর নিতে পারেনি ও, কিন্তু ফ্রি হবার পর প্রায় 1 ঘন্টা যাবৎ ঐশীকে হন্যে হয়ে খুঁজেছে। সম্পূর্ণ রিসোর্ট উত্থাল পাত্তাল করে ফেলেছে, কিন্তু কোথাও ওর দেখা নেই। জোভান এক জায়গায় দাঁড়িয়ে পড়ল, কোমরে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কপাল চুলকালো। বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে ওর। এমন একটা অচেনা জায়গায় ঐশী নিখোঁজ, এর থেকে ভয়ঙ্কর খবর আর কি হতে পারে? জোভানের পাশ দিয়ে একটা ওয়েটার গেলে জোভান জলদি ওকে থামিয়ে নেয়। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, হেই, একটু আগে এখানে একটা মেয়ে ছিল, সাদা লেহেঙ্গা পরা, দেখেছো তাকে? ওয়েটার ভ্রু কুচকে কিছুক্ষণ ভাবলো, তারপর জুভানকে চিন্তায় ফেলে দিয়ে না বোধক উত্তর দিল,
জোহান অসহায়ভাবে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও দৌড় লাগালো। এত রাতে কোথায় গেল এই মেয়ে? জোহান দৌড়াচ্ছে আর চারপাশে তাকাচ্ছে, কিন্তু কোথাও নেইও। জোহানের কপাল ধরধর করে কামছে। সে নিজেকে সামলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজা খুলতেই একটা পুরনো ঘর থেকে মৃদু চিৎকার ওর কানে আসলো। জোহান থমকে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো সেই আওয়াজ, কিন্তু এবার কোনো আওয়াজ আসলো না। কিন্তু জোহান থেমে গেল না। জলদি পা বাড়ালো সেই পুরনো রুমের দিকে। দরজা ভেতর থেকে আটকানো। জোহান ভয়ে রীতিমতো ঘামছে। মনে মনে একটাই প্রার্থনা করছে তার মেঘবালিকা যেখানেই থাকুক, সেফ থাকুক। জোহান দরজা ধাক্কা দিতে গেলেও থেমে গেল। কোনো বাজ বিচার না করে এক ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলল সে। কিন্তু তার পর যা দেখলো তাতেও সম্পূর্ণ থমকে গেল। ঐশীর সাথে দুজন ছেলে রীতিমতো জোর জবরদস্তি করছে। তারা নিজেদের কামনা মেটাতে এতটাই ব্যস্ত ছিল যে দরজা ভাঙার শব্দ তাদের কানে যায়নি। এসব দেখে জোহানের দাঁত কিরমির করে উঠল। হাত মুষ্টিবদ্ধ করে রক্তলাল চোখে এগিয়ে গেল ওদের দিকে। সঙ্গে সঙ্গে দুজন ছেলেকে নাক বরাবর পরপর 3টি ঘুষি দিয়ে মাটিতে শুইয়ে দিল তাদের। নাক থেকে গড়গড় করে রক্ত ঝরছে ওদের। জোহানের এসব দেখেও মায়া লাগলো না। সে আর নিজের মাঝে নেই। ক্রমাগত লাথি দিতে লাগলো ওদের শরীরে। ছেলেগুলোর আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। মাটিতে শুয়ে কাতরাতে লাগলো ওর। জোহান পাগলের মতো এদের মারতে লাগলো আর চিৎকার করে বলল, শালা জানোয়ারের বাচ্চা, তোদের সাহসী করা হয় আমার জিনিসের দিকে হাত বাড়ানোর? শি ইজ মাই গার্ল, বুঝেছিস? আজ তোদের 2 হাত আমি ভেঙেই ফেলবো। জোহান রাগে এক পা দিয়ে আটকে ধরলো ছেলের হাত। ছেলেগুলো ছটফট করতে লাগলো। বারবার মাপ চাইতে লাগলো জোহানের কাছে। জোহান এদের মারতে মারতে চোখ গেল ঐশীর দিকে। ঐশী একপাশে অনুভূতি শূন্যভাবে দাঁড়িয়ে আছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অবিরাম। জোহানের বুক ধক করে উঠল। ছেলেগুলোর হাত ছেড়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ঐশীর দিকে। ঐশীর সামনে। ভয় পেও না, আমি আছি না, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। ঐশী কান্না ভেজা চোখে জোহানের দিকে তাকালো। ঐশীর চোখের দিকে তাকিয়ে জোহান আশ্বাস দিল। হঠাৎ ওর চোখ গেল ঐশীর জামার দিকে। জায়গায় জায়গায় ছেঁড়া ওর লেহেঙ্গা। জোহানের চোয়াল শক্ত হয়ে গেল। নিজের গায়ের জ্যাকেট খুলে ঐশীর দিকে এগিয়ে বলল, ওর নাও। ঐশী যেন নিজের মাঝে নেই। তার নেশা এখনো কাটেনি। সে শরীর ছেড়ে দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। জোহান এসব দেখে নিজেই জ্যাকেটটা পরিয়ে দিল ঐশীকে। ঐশীর হাত ধরে বেরিয়ে গেল সে ঘর থেকে। ওরা বেরোনোর সময় পার্টির সবাই অবাক হয়ে দেখলো ওদেরকে। কেউ কেউ ভিডিও করতে চেয়েছিল, কিন্তু জোহান তখন এক ঝাঁক লোকের সামনে চিৎকার করে বলেছে, আজকের ঘটনা যদি কোথাও লিক হয় তাহলে আই সোয়ার আমি সেই চ্যানেল চিরকালের জন্য বন্ধ করে দেবো। অ্যান্ড আই মিন ইট। নিস্তব্ধ কুঠির। সুবিশাল বাড়ির গেটের সামনে নেম প্লেট জ্বলজ্বল করছে এই নাম। জোহান ঐশীকে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। লেবু পানি খাইয়ে ঐশীর নেশা বেশ খানিকটা কাটিয়ে দিয়েছে জোহান। ঐশী এখন ক্লান্ত শরীরে মাথা নুইয়ে বিছানায় বসে আছে। শরীর এখনো মৃদুমন্দ কাঁপছে। একটু আগের দেখা ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে যেন জলজল করে ভাসছে ওর। জোহান সার্ভেন্টকে বেসিন পরিষ্কার করতে বলে ঐশীর পাশে এসে বসলো। ঐশীর ওর দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, তোমার ড্রেস। ঐশী কিছু না ভেবেই ব্যাগটা নিজের হাতে নিল। জোহান ঐশীর দিকে গভীর দৃষ্টিতে তাকালো। ঠোঁট ফেটে চৌচির হয়ে আছে ওর। জোহান মিহি আওয়াজে বলল, পানি খাবে? ঐশী ডানে মাথা নাড়ল, যার অর্থ পানি খাবে সে। জোহান এগিয়ে গেল টি টেবিলের দিকে। গ্লাসের উপর থেকে প্রোটেক্টর সরিয়ে গ্লাসটা এগিয়ে দিল ঐশীর দিকে। ঐশী জোহানের হাত থেকে চৌ মেরে গ্লাস নিয়ে এক দমে পুরো পানি সাবার করে দিল। জোহান ঐশীর এমন অবস্থা দেখে ভ্রু কুঁচকে বলল, আরো? ঐশী সম্মতি দিল। জোহান মুচকি হেসে ঐশীর দিকে পানির বোতল এগিয়ে দিল। ঐশী বোতল হাতে নিয়ে 3 ঢোকে অর্ধেক পানি শেষ করে ফেলল। জোহানের দিকে বোতলে এগিয়ে দিয়ে হাত দিয়ে ঠোঁট মুছল। জোহান কিছুটা অবাক হলেও মুখে প্রকাশ করল না। বোতলটা জায়গায় রেখে দিয়ে বলল, শাওয়ার নিয়ে আসো, আমি ডিনার রেডি করছি। ঐশী হ্যাঁ না কিছু না বলে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। জোহান ফুস করে এক নিঃশ্বাস ছেড়ে বলল, স্ট্রেঞ্জ। জোহান নিচে গিয়ে সকল সার্ভেন্টকে ডাক দিল। সবাই এক জায়গায় জড়ো হলে জোহান পায়চারি করতে করতে বলল, আজকে সকল আনহেলদি ফুড বানানো হবে, লাইক মাটন, কাবাব, পোলাও, কোরমা এন্ড ফাইনালি চিকেন। ইজ দ্যাট ক্লিয়ার? সার্ভেন্ট সবাই মাথা নিচু করে সম্মতি দিল।
জুভান নিজের রুমে চলে যেতে নিলে আবারও ফিরে তাকালো। ওদের দিকে এক ঝলক চোখ বুলিয়ে বলল, আজ কোনো ফিমেল সার্ভেন্ট আসেনি? একজন বয়স্ক লোক মাথা নেড়ে না বোধক উত্তর দিল। জুভান ভ্রু কুঁচকে তাকিয়ে নিচের রুমের দিকে পা বাড়ালো। ঐশীর রুম ক্রস করতেই জুভান থেমে গেল। মাথা ঘুরিয়ে ঐশীর রুমের দিকে তাকালো। ঐশী আয়নায় দাঁড়িয়ে জামার পিছনের ফিতা লাগানোর চেষ্টা করছে। চোখে মুখে বিরক্তি তার। বিড়বিড় করে বলছে, এই সুতোর জামা ছাড়া আর কোনো জামা ছিল না মার্কেটে? ঐশী হাত দিয়ে যথাসম্ভব চেষ্টা করছে ফিতে লাগানোর। জুভান এসব দেখে হাসলো। পাগল মেয়ে। জুভান দরজায় হালকা করে ঠোকা দিল। ঐশী হুড়মুড়িয়ে ফিরে জুভানকে নিয়ে জলদি ড্রেসিং টেবিলের উপর থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। জুভানের দিকে সরু চোখে তাকিয়ে মিনমিনিয়ে বলল, আপনি? জুভান জিন্সের পকেটে দুনো হাত ঢুকিয়ে রুমে প্রবেশ করলো। মৃদু হেসে বলল, এই ড্রেস আমি না, শাহাদা চাচা এনেছেন। বয়স্ক মানুষ অত সব বোঝেন না, তাই তোমার ভাষ্য মতে এই সুতোর জামা নিয়ে এসেছেন। বলেই জুভান ফিক করে হেসে উঠল। ঐশী এসব শুনে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। জুভান ঐশীর দিকে তাকিয়ে নরম গলায় বলল, আজ কোনো ফিমেল সার্ভেন্ট আসেনি, সো তুমি যদি চাও ফিতে লাগাতে আমি হেল্প করতে পারি, বাট ডোন্ট ওয়ারি, আমার চোখ কাপড় দিয়ে বাঁধা থাকবে। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল জুভানের দিকে। ঠোঁট কামড়ে চিন্তা করল কিছুক্ষণ। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল জুভানের দিকে। ঠোঁট কামড়ে চিন্তা করল কিছুক্ষণ। জুভান প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশীকে কাছুমাছু করতে দেখে জুভান ছোট্ট করে এক নিঃশ্বাস ফেলে বলল, প্রেশার নিতে হবে না, তুমি না চাইলে দরকার নেই, রেস্ট নাও, আমি আসছি। জুভান মুখ ঘুরিয়ে চলে যেতে নিলে ঐশী পেছন থেকে ডাক দেয়, কালো রুমাল আছে আমার কাছে। জুভান হেসে ফেলল। পিছন ফিরে আবারও এগিয়ে গেল ঐশীর দিকে। ঐশীর দিকে হাত বাড়িয়ে বলল, রুমাল? ঐশী কোথা থেকে খুঁজে একটা কালো রঙের রুমাল জুভানের হাতে এনে দিল। জুভান ঐশীর দিকে কেমন করে যেন তাকালো। সেই চাহনি লক্ষ্য করতেই ঐশীর বুক যেন কেমন করে উঠল। মুখ ঘুরিয়ে আয়নার দিকে তাকালো ও। জুভান নিচের চোখে রুমাল বেঁধে ঐশীর পিছনে দাঁড়ালো। ঐশী পিছনের চুলগুলো সামনে এনে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। জুভান চোখ বন্ধ অবস্থায় জামার ফিতে ধরে নিচের দিকে টান দিল। এতে ঐশী জুভানের দিকে কিছুটা পিছিয়ে গেল, তবে এখনো তাদের মধ্যে কয়েক ইঞ্চি দূরত্ব। জুভান ঠোঁটে হাসি বজায় রেখে ঐশীর ফিতে আলতো হাতে বেঁধে দিতে লাগলো। আর ঐশী, সে তো মুগ্ধ চোখে জুভানের দিকে তাকিয়ে আছে। এই ছেলেটা তো সুন্দর কেন? তার প্রত্যেক আচরণ ঐশীকে ওর দিকে টেনে হিচড়ে নিয়ে যায়। ঐশী জুভানের বন্ধ চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, উফ, এই মেয়েটাকে সর্বস্থানই মারাত্মক লাগে। ও মেয়ে হয়ে তার মতন এতটা সুন্দর না। জুভান ঐশীর ফিতে বাঁধা শেষ হলে চোখ থেকে রুমাল খুলে দেয়। ঐশী ততক্ষণে শরীরে ওড়না জড়িয়েছে। জুভান ঐশীর দিকে রুমালটা এগিয়ে দিয়ে বলল, তোমার রুমাল? ঐশী রুমাল হাতে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে উদ্যত হলে জুভান পিছন থেকে মাথা উঁচু করে বলে, কাউকে হেল্প করলে তাকে ভদ্রতা স্বরূপ থ্যাঙ্কস জানাতে হয়, কেউ হয়তো সেটা ভুলে গেছে। ঐশী মৃদু হাসল, তবে মুখে কাঠিন্য ভাব এনে পিছন ফিরল। বলল, আমি কিন্তু তাকে হেল্প করতে বলিনি, তাহলে থ্যাঙ্কস কিসের জন্য? জুভান মাথা চুলকিয়ে বলল, তবে সে হেল্প তো করেছে, হেল্প তো হেল্পই হয়, তাই না? ঐশী ব্যাগে হাত দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ব্যাগে কি একটা খুঁজতে খুঁজতে বলল, যেচে হেল্প করার জন্য ধন্যবাদ, এবার ঠিক আছে? জুভান মুচকি হাসলো। ঘড়ি দেখতে দেখতে বলল, ফাইন, ডাইনিং টেবিলে দেখা হচ্ছে, রেস্ট নাও আপাতত। ঐশী সাই দিল। জুভান রুম থেকে বেরিয়ে যেতে যে একবার ঐশীর দিকে তাকালো। মেয়েটি কি অদ্ভুত, সব সময় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলবে। ইন্টারেস্টিং। রুমে বসে আছি প্রায় অনেকক্ষণ হলো। ঐশী বেডে গা এলিয়ে দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। আজ যা হয়েছে তা একদমই ভালো হয়নি। নেশা না করলে ছেলেগুলো তার শরীর স্পর্শ করা তো দূরের কথা, কাজ পর্যন্ত ঘেঁষতে পারত না। কিন্তু ও নেশা কখন করলো? একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তাতেই এত? ঐশী বুঝতে পারলো সেটা সাধারণ কোনো কোল্ড ড্রিঙ্কস ছিল না। নিশ্চয়ই ওতে কিছু নেশাদ্রব্য মেশানো ছিল। ঐশী সিলিং এর দিকে তাকিয়ে ভাবলো, আজ জুভান স্যার ওদের মারতে মারতে কিছু একটা বলেছিল। সে স্পষ্ট শুনতে পায়নি, মাথা ঘুরছিল, কান ভন ভন করছিল। তখন একবার মাথা ঘুরে পড়ে যেতে নিলে সামলে নিয়েছিল নিজেকে। কিন্তু কি বলেছিলেন জুভান স্যার? ঐশী কোনো উত্তর পেল না। একটু পর একজন সার্ভেন্ট এসে ঐশীকে খাবারের জন্য ডেকে গেল। ঐশী ওড়না গায়ে দিয়ে বেড থেকে উঠে মেসেজ বেজে উঠল তার ফোনে।
ভ্রু কুচকে বালিশের নিচ থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করলো। জলজল করে উঠছে একটা নাম্বারের ঠিক নিচে লেখা পর্তুগাল ড্রিমস ক্যাফে বিকেল 5টায়। ঐশী ফোন হাতে নিয়ে মেসেজ টাইপ করলো। ওকে, আই উইল বি দেয়ার। ফিরতে বার্তা পাঠিয়ে ঐশী বেশ কিছুক্ষণ চিন্তা করলো। তারপর ফোন আবার বেডের উপর রেখে পা বাড়ালো ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। খাবারের টেবিলের চারিদিকে কয়েকজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে, তারা খাবার সার্ভ করছে। ঐশী মাথা নিচু করে আনমনে খেয়েই যাচ্ছে। জুবান খাবার খাওয়ার মাঝখানে একবার ঐশীর দিকে তাকালো। ঐশীর মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা চিন্তা করছে ও, কিন্তু জুবান এসব নিয়ে খুব একটা ঘাটলো না ওকে। জুবান খাবার মেখে বলল, রাতে ওই রুমে ঘুমিয়ে যেও, কোনো দরকার হলে সার্ভেন্টকে কল দেবে। খাবার খাওয়ার মাঝখানে ঐশী মাথা উঠিয়ে বলল, আমি এখন চলে যাব বাসায়। জুবান হতভম্ব বিস্ময় নিয়ে বলল, এক রাতে? সেদিন রাতে কি হয়েছিল ভুলে গেছো, নাকি মনে করিয়ে দিতে হবে? কোনটা? দাঁতে দাঁত চেপে পড়ল জুবান। ঐশী সেসব হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, আগের আমি আর এখনের ঐশীর মধ্যে অনেক তফাৎ স্যার। দুটো সত্তাকে একসাথে গুলিয়ে ফেলবেন না। জুবান ঘাড় কাত করে ঐশীর দিকে তাকালো। ভীষণ জেদি মেয়েটা, কিন্তু জোভান জানে ঐশী নিরাপদেই বাড়িতে পৌঁছে যাবে। তবুও সে ড্রাইভারকে ডেকে বলল, ওকে বাসায় পৌঁছে দেবে, বাট সেফলি, ওকে? ড্রাইভার মাথা নেড়ে সাই দিল। ঐশী একথা শুনে তাড়াহুড়ো করে বলল, না না, গাড়ি লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। জুবান ড্রাইভারকে হাত নাড়িয়ে চলে যেতে বলে ঐশীর দিকে তাকালো। তারপর ঐশীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, হ্যাঁ আমি জানি আপনি অনেক সাহসী আর স্বনির্ভর, বাট ইটস মাই অর্ডার অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দিস। জুবান তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালো। জুবান রেগে যাচ্ছে, তাই ঐশী আর কথা বাড়ালো না। ড্রিমস ক্যাফে জায়গাটা নিচতলায় অনেক ভিড় হলেও ছাদে একদম শুনশান নীরব বলা যায়। ঐশী মুখে মাস্ক পরে চোখে বিরাট সানগ্লাস পরে বসে আছে একটা চেয়ারে, মুখ ঘুরিয়ে বারবার আশপাশটাই তাকাচ্ছে। কোথাও সেই অজ্ঞাত লোকের টিকিটারও খোঁজ নেই। একটু পর ঐশীর সামনের চেয়ারে একটা ছেলে হন্ততন্ত হয়ে বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, সরি, খুব জ্যাম ছিল রাস্তায়, তাই দেরি হলো। আই অ্যাম এক্সট্রিমলি সরি। ঐশী ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো। বয়সে ঐশীর বড় হবে, এক কথায় ভালো সুরতের বলা যায়। এই ছেলের ওর মতো মেয়ের সাথে কি দরকার থাকতে পারে? কি নেবে তুমি? টি আর কফি ওর এনিথিং এলস? ঐশী ভরাট গলায় বলল, আমরা এখানে খুনের ব্যাপারে কথা বলতে এসেছি, খোশ গল্প করতে নয়। সোজা কাজের কথা আসো। ছেলেটা কিছু সময় ঐশীর গম্ভীর মুখের দিকে তাকিয়ে হুট করে হেসে দিল। ঐশী হতবাক হয়ে চেয়ে রইল তার দিকে। ছেলেটা হাসি থামিয়ে বলল, ইউ আর সো মিন, ইউ নো বাই দ্য ওয়ে আই অ্যাম অনল। যে অনল মানে আগুন, আমি সেই অনল। ঐশী ছেলেটার এই চাঞ্চল্যে বিরক্ত হলো, বলল, আমার কোনো আগুন ফাগুনের ইন্টারেস্ট নেই। কি বলতে এসছো তাই বলো, অযথা কথা বাড়িয়ে লাভ নেই। ঐশীর কথা শুনেই হুট করেই ছেলেটা সিরিয়াস হয়ে গেল। বেশ কিছু সময় নীরব থেকে থমথমে গলায় বলল, কেন খুন করছো তন্ময় ভাইকে? তন্ময় ভাই? ঐশী শব্দটা শুনে ভরকে গেল কিছুটা, কিন্তু বাইরে যথাসম্ভব স্বাভাবিক থাকার ভান করে বলল, এত কিছু যেহেতু জানতে পেরে গেছো, তাহলে খুন করার কারণটাও খুঁজে বের করো। তাও জানি। ঐশী ঘেমে উঠল। এই ছেলেটা কে? ওর সম্বন্ধে এত কিছু কি করে জানে? ঐশী টেবিলে হাত ভাঁজ করে বসলো, ভ্রুয়ে ভাঁজ ফেলে বলল, তা কি জানো তুমি? তুমি একজন পুলিশ অফিসারের মেয়ে, যাকে তন্ময় ভাই আর তার সঙ্গীরা মেরে ফেলেছে সপরিবারে। এম আই রাইট? ঐশী কিছুটা থতমত খেয়ে গেল, কণ্ঠনালী আটকে যেতে লাগলো। মুখের লালা দিয়ে গলা ভিজিয়ে বলল, তুমি কি করে জানলে? অমল হাসলো। ধূসর রঙের শার্টের সামনে দুটো বোতাম খুলে পিছন দিকে ঠেলে দিল, সানগ্লাস খুলে টেবিলে রাখলো। অতঃপর ঐশীর দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, তুমি নিজে বলছো সব? মানে? তন্ময় ভাইকে খুন করার সময় তুমি নিজ মুখে বলছো সব। ঐশী বারবার যেন চমকে চমকে উঠতে লাগলো। এই ছেলেটা বহুত শেয়ানা, এত কিছু জেনে গেল। ঐশী বলল, এই চাও তুমি? অমল ঐশীর দিকে কিছুটা ঝুঁকে এলো। ঐশী চমকে স্থির হয়ে বসে রইল। অনল মৃদু হেসে বলল, তোমার মৃত্যু খেলার সাথী হতে চাই, দুজন মিলে খুন করব ওদের, রাজি? ঐশী তেজরা ভাবে বলল, আমি তোমায় বিশ্বাস করি না, আর এতে আমার লাভটাই বাকি। অনল আবার চেয়ারে হেলান দিল। শক্ত মনের অধিকারী ছেলের চোখের গা বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা টসটসে জল। ঐশী হতবাক চোখে চেয়ে রইল ওর দিকে।
অনল নিজের চোখ মুছে আবার সোজা হয়ে বসল। গম্ভীর গলায় বলল, লাভ লাভ কি লোকসান জানি না, তবে একজন বড় ভাই হিসেবে ওদের মারা আমার কর্তব্য। ঐশী প্রশ্নবোধক চোখে তাকালো ওর দিকে। অনল বলতে লাগলো, আমার একটা ছোট বোন ছিল, নাম পুতুল। নামের মতো দেখতেও পুতুলের মতন ছিল। বাবা নেই আমার, মা ছিলেন শুধু। পুতুল গ্রামে পড়াশুনো করতো, আর আমি ঢাকায় পড়তাম আর টিউশনি করে বাড়িতে টাকা পাঠাতাম। তন্ময় আর তার সঙ্গপাঙ্গ গ্রামে গিয়েছিল কি কাজে, আর সেখানেই অভিশাপ লেগে গেল। একদিন আমার ফুলের মতন বোনের ওপর নজর পড়লো তন্ময় ভাইয়ের। তারপর প্রতিদিন ওর পিছু নেওয়া, ওকে বিরক্ত করা। আমি এসবের কিছুই জানতাম না, শহরে ছিলাম। পুতুল আমায় লজ্জার কারণে কিছুই বলতো না, কিন্তু একদিন সকালে শুনি পুতুল রেপ হয়েছে। আমার মাথা চক্কর দিতে লাগলো এসব শুনে। সেদিন ধর্মঘাট ছিল, গ্রামে যাওয়ার কোনো উপায় নেই। সেদিন সারাদিন ঘুরে একটাও গাড়ি পাইনি। পরের দিন খুব কষ্ট করে গাড়ি জোগাড় করে বাড়িতে যাই, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। বোন আমার সুইসাইড করেছে, আর মা এসব দেখে হার্ট অ্যাটাক করেছেন। বিশ্বাস করো, এসব দেখে আমার মাথা ঘুরছিল। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। হাতে ছিল একটা সুইসাইড নোট, পুতুলের লেখা। সেখান থেকে সব তথ্য জানতে পারে। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল অনল নামের ছেলেটার দিকে। প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে পুড়ছে এই ছেলেটা। অনল একটু থামলো, গ্লাস থেকে পানি খেলো এক ঢোক, তারপর চোখ মুছে আবার বলতে লাগলো, তারপরও তন্ময়দের দলে যোগ দেয় নিজের পরিচয় গোপন করে, কিন্তু কখনোই ওই নরপিশাচকে মারতে পারেনি। কিন্তু তুমি পেরেছো। যে মেয়ের নেশা ওর জীবনে ফুটতি ছিল, সেই নেশাই ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আমার এই সিদ্ধান্ত, তোমার সাথে কাজ করব আমি, তোমার দুঃসময়ের বন্ধু হয়ে। অনল ডান হাত বাড়িয়ে দেয় ঐশীর দিকে, মিহি আওয়াজে বলে, ফ্রেন্ডস। ঐশী মুচকি হেসে অনলের দিকে হাত বাড়িয়ে দেয়। দুজন হ্যান্ডশেক করে। দুজনের চোখে প্রতিশোধের আগুন। সিএনজি এসে থামলো ঐশীর ভাড়া বাড়ির সামনে। ঐশী টাকা মিটিয়ে নেমে দাঁড়ালো। সিএনজি এসে থামলো ঐশীর ভাড়া বাড়ির সামনে। ঐশী টাকা মিটিয়ে নেমে দাঁড়ালো। বাড়ির গেট খুলতে খুলতে চারপাশে তাকালো। আশেপাশের মানুষজন কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। ঐশী এতে একটু অবাক হলো, কিন্তু পাত্তা দিল না। গেট খুলে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করলো। 2 তলায় যেতেই নিজের ঘরের বাইরে তালা ঝুলানো পেল। ঐশী হতবাক হলো, ভ্রু কুচকে তাকালো তালার দিকে। সে তো লক করে গিয়েছিল, তালা দেয়নি। তাহলে এই তালা কোথা থেকে আসলো? ঐশী তালাটা নেড়ে ধ্যাত বলল। ব্যাগ আঁকড়ে ধরে একতলায় বাসার মালিকের ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় কলিং বেল বাজাতেই মালিক বউ এসে দরজা খুলে দিল। ঐশীকে দেখেই তার মুখ কালো হয়ে গেল। নাক মুখ কুচকে বললেন, কি ব্যাপার, মেয়ে এখানে কি চাই? ঐশী সোজা সাপটা বলল, আমার ঘর তালা দিয়েছেন কেন? চাবি দিন। মহিলা কোমরের শাড়ির আঁচল গুছে ঝগড়া করার মনোভাব নিল। কড়া গলায় বলল, দিব না। বাইরে রং তামাশা করে বেড়াবে, আর রাত হলে আমার পবিত্র বাড়িতে এসে ঘুমাবে? এসব হবে না আমার বাড়িতে। যাও, নিজের পোটলা নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাও। ঐশী অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল। রং তামাশা মানে? ঐশী অবাক হয়ে বলল, আমি রং তামাশা করে বেড়াই? কে বলেছে আপনাকে? কে বলবে আবার? আমার চোখ নাই? আমি নিজ চোখে পত্রিকায় দেখেছি। ঐশী আত্মবিশ্বাসী গলায় বলল, দেখান দেখি পত্রিকা, আমিও দেখি কি এমন রং তামাশা করি আমি, দেখান। মহিলা মুখ তেতো করে এগিয়ে গেল ভিতরে। একটু পর একটা পত্রিকা নিয়ে আবারও সামনে দাঁড়ালো। ঐশীর দিকে পত্রিকা বাড়িয়ে দিয়ে বলল, নিজ চোখে দেখো নিজের কীর্তিকলাপ। ছি ছি ছি, আমার বাড়িতে কেউ এসব করে বেড়ায়? তওবা তওবা। ঐশী বিরক্ত চোখে মহিলাটার দিকে তাকালো। ছো মেরে ওনার হাত থেকে পত্রিকা নিয়ে চোখ বুলালো। ঐশী থমকে গেল। বিশ্বাস হচ্ছে না তার। চোখ বড় বড় করে তাকালো খবরটার দিকে। সব কিছু অবিশ্বাস্য লাগছে। চোখ মুছে আবারও তাকালো ছবিটার দিকে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ঐশী আর জুভান একে অপরের খুব কাছাকাছি আছে। জুভান ঐশীর এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। ছবির নিচে আর্টিকেল লেখা, এই অজ্ঞাত মেয়ে আর সুপারস্টার জুভান একে অপরকে ডেট করছেন। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন জুভান সেই অজ্ঞাত মেয়েকে বাঁচাতে মাতাল ছেলেগুলোকে মেরে রক্তাক্ত করেন। তিনি নিজ মুখে বলেছেন এই অজ্ঞাত মেয়েকে তিনি ভালোবাসেন। জানা যায় হারিয়ে যাচ্ছে। পরের পৃষ্ঠা উল্টিয়ে বাকি খবর পড়বে সেই শক্তি তার নেই। মহিলা ঐশীর হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে বললেন, হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। আমার বাসা থেকে বেরিয়ে যাও তুমি এক্ষুনি। এসব রং তামাশা আমার ঘরে চলবে না। তওবা তওবা।
কথাটা বলে মহিলা ঐশীর মুখের উপর দরজা বন্ধ করে দেন। ঐশী মাথা ভু ভু করতে থাকে। এসব কি লেখা হয়েছে তার নামে? সে আর জুভান? ছি ছি। ঐশী ব্যাগ হাতে নিয়ে জুভানের বসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জুভান মাত্রই ঘুম থেকে উঠল। এখন দুপুর 2টো বাজে। জুভান একটা হাই তুলে টি টেবিল থেকে কফির কাপ হাতে নিল। কাপে চুমুক দিবে তার আগেই শাহাদাত হন্ততন্ত হয়ে রুমে ঢুকলো। জুভান কাপ হাতে রেখে শাহাদাতের দিকে তাকালো। মৃদু হেসে বলল, কি ব্যাপার শাহাদাত চাচা? শাহাদাত জোর করে জুভানের দিকে পত্রিকা এগিয়ে দিল। স্যার, আজকের পত্রিকা পড়েছেন? আরে না, পড়তে ইচ্ছে করছে না। আজকাল পত্রিকায় সত্য খবরের থেকে ভুয়া নিউজ ছাপা হয় বেশি, তাই পড়ার ইচ্ছেটাই নেই। জুভান কিছুটা অবাক হলো। অনিচ্ছা সত্ত্বেও পত্রিকা হাতে নিল সে। শাহাদাত জোর করে জুভানের দিকে পত্রিকা এগিয়ে দিল। জুভান কিছুটা অবাক হলো। অনিচ্ছা সত্ত্বেও পত্রিকা হাতে নিল সে। শাহাদাতের দিকে এক নজর তাকিয়ে পত্রিকায় চোখ দিল। বলে উঠল, হোয়াট দ্য, এসব কি? আমি আর বেশি, লাইক সিরিয়াসলি? জুভান চমকে উঠল। ওর চোখে মুখে রাগের আভাস, চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরছে যেন। জুভান শাহাদাতের দিকে তাকিয়ে বলল, কোন নিউজ চ্যানেল এটা? অবাকের চরম মাত্রায় পৌঁছে জুভানের হিতাহিত জ্ঞান যেন লোপ পেয়েছে। চোখ একটু পেপারের উপরের দিকে নিলেই সে নিউজ চ্যানেলের খোঁজ পেয়ে যাবে। তাও বোকার মতন শাহাদাতকে জিজ্ঞেস করল। শাহাদাত মাথা নিচু করে ভয় ভয় গলায় বলল, ড্যাম, ওদের স্টুপিড হেডকে আমার সামনে হাজির করো 1 ঘন্টার ভিতরে। জুভান মাথার চুলগুলো দুহাতে খামচে ধরল। হঠাৎ করে ওর কিছু একটা মনে পড়ল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, শিট, ঐশী, ও নো। জুভান কফির কাপ আবার জায়গায় রেখে দিয়ে বিছানা ছাড়ল। কাবার থেকে টি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। জুভান যত দ্রুত পারে গাড়ি চালিয়ে ঐশীর বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। পারলে ও উড়ে চলে যায় ঐশীর দিকে। না জানি ঐশী এখন কতটা সাফার করছে। জুভান এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আর এক হাত দিয়ে ঐশীর ফোনে কল দিয়ে যাচ্ছে। মুখ দিয়ে বিড়বিড় করে বলছে, ড্যাম, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন, স্টুপিড। কিন্তু বারবার ফোন নট রিসিভেবল আসছে। জুভান রাগে ফোন সিটের পাশে ছুঁড়ে ফেলে দিল। ঠোঁটের উপরে ঘামটুকু মুছে নিয়ে ঝাপসা চোখে সামনে তাকালো। মনে মনে একটাই চাওয়া তার, মেঘবালিকা যেন কিছুতেই ভেঙে না পড়ে, যাই হয়ে যাক না কেন। জুভানের গাড়ি এসে থামে ঐশীর বাসার সামনে। জুভান গাড়ি পার্ক না করেই ঝটপট নেমে দাঁড়ায় গাড়ি থেকে। চাবি হাতে নিয়ে দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। হন্ততন্ত হয়ে 2 তলায় যেতেই ঐশীর বাসার তালা দেওয়া দেখে। জুভান তালা দেখে চার পরনায় অবাক হয়। এক মুহূর্ত কাল বিলম্ব না করে সিঁড়ি বেয়ে 1 তলায় গিয়ে কলিং বেল বাজায়। মালিক বউ এসে দরজা খুলে জুভানকে দেখে অবাক হয়ে মুখে হাত চেপে ধরে। চোখ দুটো রসগোল্লা করে ড্যাব ড্যাব করে জুভানকে আপাতমস্তক দেখেই যাচ্ছে। জুভান এসব পাত্তা না দিয়ে হাঁপানো গলায় বলে, ঐশী, ঐশী কই? ওর ঘরে তালা দেওয়া কেন? মালিক বউ ঐশীর কথা শুনে মুখ খিচে ফেলে, কিন্তু মুখে একদলা হাসি নিয়ে বলে, জুবান, জুবান গ্রেট সিঙ্গার আমার বাড়িতে। আসুন না, ভিতরে আসুন। আমি আপনার খুব বড় ফাঙ্কা। ওহ না, ফ্যান, ফ্যান। আপনি আমার ঘরে এসেছেন, আমার কত বড় সৌভাগ্য। ভিতরে আসুন না। জুভান মহিলার আদিক্ষেতা দেখে খুব বেশি বিরক্ত হলো। আঙুল উঁচিয়ে শাসিয়ে বলল, আমি এখানে খুশি গল্প করতে আসিনি। ঐশী কোথায় বলুন, আর না বললেও আপনার মুখ থেকে কি করে কথা বের করতে হয় তা আমি ভালো করেই জানি। মহিলা থতমত খেয়ে গেল। জুভানের এই রূপ দেখে কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, ঐশী, ঐশী, ও তো। জাস্ট শাট আপ, কথা না ঘুরিয়ে সোজাসুজি বলুন ঐশী কই? আমি ঐশীকে বের করে দিয়েছি বাড়ি থেকে। চোখ মুখ খিচে একদমে বলে দিল মালিক বউ। জুভান চোখ কপালে তুলে বলল, মানে আপনি কি বের করে দিয়েছেন? আর ম্যাড? মালিক মাথা নিচু করে হাত কচলাতে লাগলো। জুভানের রাগে মাথার রগ ফুলে উঠল, কিন্তু এখানে সময় নষ্ট করা উচিত হবে না। তাই জুভান মহিলার দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আমি আপনাকে পরে দেখে নেবো, মাইন্ড ইট। জুভান বেরিয়ে গেল ঘর থেকে। গাড়িতে উঠে গতি না দেখেই চালাতে লাগলো। এক আঙ্গুল দিয়ে কপাল চুলকিয়ে ভাবতে লাগলো, এখন কোথায় খুঁজবে ওকে? ড্যাম ইট। জুভান গাড়ি চালাতে চালাতে চারপাশে তাকাতে লাগলো। একটু দূরে গাড়ি চালিয়ে আসতেই জুভান একদিকে ভ্রু কুঁচকে তাকালো। রাস্তার একপাশে অনেক গোল করে ভিড় দেখা যাচ্ছে। জুভানের সন্দেহ লাগলো। গাড়ি এক সাইডে পার্ক করে সেদিকে এগিয়ে গেল। ভিড় সামনে দাঁড়াতেই সবাই জুভানের দিকে ঝুঁকে গেল।
রাস্তার ফুটপাতে ঐশীকে দেখেই তার বুক ছ্যাঁত করে উঠল। ঐশী মাথা নিচু করে হাঁটু চেপে বসে আছে ফুটপাতের ময়লায়। জুবান সবাইকে জোরপূর্বক ঠেলে ঐশীর পাশে এসে দাঁড়ালো। ঝাপসা চোখে আলতো গলায় ডাক দিল, ঐশী। ঐশী জুবানের কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকালো। জুবান হতভম্ব হয়ে গেল। ঐশীর মুখের অবস্থা করুণ, চাপা কান্না করলেও চোখে মুখে জলে একাকার অবস্থা। জুবান অনুভূতিহীন ঐশীর পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ঐশীর গালে হাত রেখে আদুরে গলায় বলল, আমি আছি তোমার পাশে, আমি আছি। জুবানের আশ্বাস শুনে ঐশীর এতক্ষণের জমে রাখা কান্না উপচে পড়ল মুখের উপর। ঐশী ফুপিয়ে বলল, ওরা ওরা আমায় কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে, কিচ্ছু হবে না তোমার, আমি কিছু হতেই দেবো না। ঐশী ঝাপসা চোখে অপলকে তাকিয়ে রইল জুবানের চোখের পানে। ইতিমধ্যেই ওদেরকে ঘিরে ধরল মিডিয়ার লোকজন। জুবানকে ঘিরে ধরে একে একে প্রশ্ন ছুড়ল ওর দিকে। জুবান সেসব প্রশ্নের একটাও উত্তর দিল না। থমথমে মুখে উঠে দাঁড়ালো ঐশীর দিকে। সেসব প্রশ্নের একটাও উত্তর দিল না। থমথমে মুখে উঠে দাঁড়ালো ঐশীর দিকে, হাত বাড়িয়ে বলল, দাঁড়াও। ঐশী অবাক চোখে জুবানের দিকে তাকালো। জুবান আবারও বলল, আমি দাঁড়াতে বলেছি কিন্তু। ঐশী চারপাশে তাকালো। এমন বিরূপ পরিবেশ ও কখনোই পড়েনি, তাই সবকিছু সামলে উঠতে পারেনি ও। ঐশী জুবানের বাড়ানো হাতের দিকে এক ঝলক তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। জুবান ঐশীর হাত শক্ত করে আঁকড়ে ধরল। ঐশী উঠে দাঁড়ালো। জুবান ঐশীর হাত ধরে ভিড় ঠেলে গাড়িতে চড়ে বসল। জুবান ড্রাইভিং সিটে বসে ঐশীর দিকে ঝুঁকে এলো। ঐশী একটু অস্বস্তিতে পড়ে মাথাটা কিছুটা পিছিয়ে নিল। জুবান থমথমে মুখে ঐশীর সিট বেল্ট লাগিয়ে আবারও নিজের জায়গায় বসে পড়ল। গাড়ি গিয়ে থামলো কাজী অফিসের সামনে। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল জুবানের দিকে। জুবান চুপচাপ ঐশীকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ইতিমধ্যেই জুবানের গাড়ি অনুসরণ করে মিডিয়ার লোকজনও সেখানে এসে দাঁড়ালো। জুবান ঐশীর ডান হাত আঁকড়ে ধরে ভেতরে ঢুকলো। মাওলানার সামনে দাঁড়িয়ে বলল, দাদা, নিকানামা রেডি করুন। ইতিমধ্যেই জুবানের কক্ষ থেকে 4 জন সাক্ষীও এসে দাঁড়িয়েছে। এর মধ্যে 2 জন ঐশীর পক্ষে সাক্ষী দিবে। নিকানামা রেডি হলে জুবান বাম হাতে কলম ধরে সাইন করে দেয়। তারপর কলমটা ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও সাইন করো। ঐশী এখনো বিস্ময় ভাবটা কাটিয়ে উঠতে পারেনি। সে ফ্যালফ্যাল চোখে জুবানের দিকে তাকিয়ে আছে। জুবান জোর করে ঐশীর হাতে কলম ধরিয়ে দিয়ে বলল, সাইন করো বলছি। জুবানের কড়া কথা শুনে ঐশী ঘোর থেকে বেরিয়ে এলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। কথাটা শুনে জুবান সহ সেখানে উপস্থিত বাকি সবাই অবাক চোখে ঐশীর দিকে তাকালো। ঐশী পুনরায় চোখ মুছে বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। জুবান তীক্ষ্ণ চোখে ঐশীর দিকে তাকালো। বুকে দুহাত গুটিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বলল, তা কারণটা জানতে পারি কি? ঐশী আশেপাশে ঐশীর এমন অস্বস্তি দেখে এক হাঁপ ছাড়লো। আচমকা ঐশীর বাম হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো কোথাও। ঐশী একটু অবাক হলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। জুবানের সাথে পা মেলালো। জুবান ঐশীকে একটা রুমে এনে ছেড়ে দিল। চিটকিনি উপরে তুলে দিয়ে ঐশীর সামনে সোজাসুজি হয়ে দাঁড়ালো। বেশ কয়েক নিঃশ্বাস ছেড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তারপর ঐশীর দিকে তাকিয়ে মোলায়েম সুরে বলল, নাও টেল মি দ্য রিজন। ঐশী কোনরূপ ফণিতা না করেই বলে দিল, আপনি কি ভেবেছেন আপনি সারাদিন সারা রাত বাড়িতে সো কল্ড মেয়েগুলো এনে ফুর্তি করবেন আর আমি সারা বাড়ি আপনার বউ হয়ে ঘুরে বেড়াবো? আপনি যদি এসব ভেবে থাকেন তাহলে সেখানেই আটকে যান। এমন হলে আপনাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। জুবান ভুরু নাচিয়ে ঐশীর কথা শুনছিল। ঐশী সম্পূর্ণ কথা শেষ হবার পর জুবান তীক্ষ্ণ চোখে বলল, এটাই তো সমস্যা, রাইট? ঐশী মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরল। জুবান আঙ্গুল দিয়ে কপাল কুঁচকালো। তারপর কোমরে এক হাত দিয়ে ঐশীর দিকে তাকিয়ে বলল, ওকে দেন আমরা একটা ডিল করব। ডিল? হ্যাঁ ডিল, এই বিয়ে একটা সমঝোতা হবে। মানে? ঐশী অবাক হয়ে প্রশ্ন করল। জুবান সোজাসুজি হয়ে বলল, বিয়ের পর আমি বাড়িতে কোনো মেয়ে আনবো না, এমনকি আমার লাইফেও তুমি ব্যতীত দ্বিতীয় কোনো মেয়ে থাকবে না। আমরা দুজন একই বাড়িতে থাকবো কিন্তু আলাদা। তুমি এক রুমে থাকবে আর আমি এক রুমে থাকবো। তোমার লাইফে আমি জবরদস্তি করবো না, তেমন তুমিও করবে না। কিন্তু যদি কখনো তোমার মনে হয় আমাদের একসাথে থাকা উচিত না, দেন একটাই পথ বেছে নেবো, সেটা হচ্ছে ডিভোর্স। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যদি কখনো তোমার মনে হয় তুমি আমার প্রেমে পড়েছো, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি সেদিন তোমায় ফিরিয়ে দেবো না, কথা দিলাম। তো বলো, ডিল মঞ্জুর?
ঐশী হতবাক হয়ে জুভানের দিকে তাকিয়ে আছে। এমন ডিল সম্পর্কে ও কখনোই শোনেনি। ঐশী কিছুক্ষণ চিন্তা করলো, শেষ পর্যন্ত সব দিক ভেবে বলল, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করব, তবে হ্যাঁ, ডিলের কথা যেন না ভোলেন, তাহলে কিন্তু। ভুলবো না, মাইন্ড শার্প আমার, তোমার মতন না। এখন চলো। আপনি কিন্তু আমায় অপমান করছেন। আস্তাগফিরুল্লাহ, জীবনেও না। ঐশী জুভানের কথা বলার ভঙ্গি দেখে হেসে দিল। অতঃপর দুজনের প্রণয়ের ঘণ্টা বাজল। ঐশী এবং জুভান বেঁধে গেল এক অমূল্য সম্পর্কে। ইতিমধ্যে মিডিয়া তোলপাড় হয়ে গেছে ওদের বিয়ের খবরে। একটু আগে যারা ওদের চরিত্রে আঙ্গুল তুলছিল, এখন তারাই তাদের স্বাগতম জানাচ্ছে। জুভানের বন্ধু বিহান গাড়ি চালাচ্ছে, আর বাকি তিনজন অন্য গাড়ি দিয়ে জুভানের বাড়িতে যাচ্ছে। ঐশী মুখ ভার করে জানালার পাশে সেটে বসে আছে। জুভান ফোন স্ক্রল করছে আর চোখে ঐশীর দিকে তাকাচ্ছে। জুভানের মাথায় ঘুরছে নানান চিন্তা। বিয়ে হয়ে গেছে ওদের। হ্যাঁ, বিয়ে, কিন্তু এই মুহূর্তে এভাবে না আসলেও পারত। ঐশী যখন তাকে মন থেকে মেনে নিত, তখন ধুমধাম করে তার হৃদয় হরিণীকে নিজের ঘরে তুলত। কিন্তু এখন সবটাই বিগড়ে যাওয়া এক ঘুড়ির মতো, যার লাটাই একটা তুচ্ছ ডিলের উপর ভিত্তি করিনিকে নিজের ঘরে তুলত। কিন্তু এখন সবটাই বিগড়ে যাওয়া এক ঘুড়ির মতো, যার লাটাই একটা তুচ্ছ ডিলের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। জুভান এসব ভেবেই এক দীর্ঘশ্বাস ফেলল। নিস্তব্ধ কুঠির, বাড়ির সামনে গাড়ি থামলো ওদের। জুভান আগে নেমে দাঁড়ালো। ঐশী নামতে গেলে জুভান বাধা দেয়। সে নিচে ঐশীর পাশে এসে ওর দিকে ডান হাত বাড়িয়ে দেয়। ঐশী মুখ কুঁচকে বলে, কি? আমি নামতে হেল্প করি? ডিলের কথা কি ভুলে গেছেন? না, ভুলিনি, কিন্তু আমার অনেক শখ ছিল নিজের বউকে নিজের হাতে গাড়ি থেকে নামাবো, তারপর একসাথে বাড়িতে পা রাখাবো। কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে তুমি আমার বউ। তুমি এই শখ পূরণ না করলে আমাদের তাহলে আরেকটা বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। এখন কি করা যায়? জুভান মুখ ভার করে বলল। আর একটা বিয়ের কথা শুনে ঐশীর মুখ তেতো হয়ে উঠল। বিয়ের 1 ঘন্টা যেতে না যেতেই অন্য মেয়ের চিন্তা করছে। নির্লজ্জ লোক একটা। ঐশী অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে দিল। জুভান মৃদু হেসে হাত শক্ত করে আঁকড়ে ধরল। ঐশী একটু ব্যথা পেয়ে চোখ রাঙিয়ে বলল, আস্তে, ব্যথা পাচ্ছি। জুভান হাতের বাঁধন হালকা করে দিয়ে ঐশীকে গাড়ি থেকে নামালো। বাড়ির ভিতরে ঢুকতেই জুভানের বাকি বন্ধুরা ওকে ঘিরে ধরলো। ওদের মধ্যে 2জন মেয়েও আছে। ওরা জুভানকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। জুভান মুচকি হেসে মাথা চুলকায়, মুখ হা করে জুভানের দিকে তাকালো। জুভান দুষ্টুমি করে হাতের বাঁধন হালকা করতেই ঐশী জুভানের গলা দুহাতে জড়িয়ে ধরলো। জুভান বাঁকা হেসে বাড়ির চৌকাঠে পা রাখলো। ভেতরের ফটিক দিয়ে ঢুকতে গেলে ওদের উপর ফুলের লাল পাপড়ি এসে ঝরতে লাগলো। পাশ থেকে জুভানের বন্ধুরা মুখে হাত দিয়ে ওয়ে হয়ে জিও গায়ক সাহেব বলে চিল্লাতে লাগলো। ঐশী কিছুটা লজ্জা পেল, কিন্তু বাইরে কাঠিন্য ভাব এনে তাকিয়ে রইল জুভানের দিকে। জুভান সেসব পাত্তা না দিয়ে ঐশীকে নিয়ে সোফায় বসিয়ে দিল। ঐশীকে সোফায় বসিয়ে দিয়ে ঠাস করে ওর পাশে বসে গেল। কয়েকটা দম নিয়ে বলল, মেয়ে তো নয়, যেন বস্তা। বাপরে। ঐশী কটমটিয়ে তাকালো জুভানের দিকে, দাঁত খিচে বলল, আমার ওজন মাত্র 45 কেজি, আমি বস্তা? জুভান ঐশীর দিকে তাকিয়ে একটা কিউট করে হাসি দিল। ঐশী না চাইতেও সেই হাসিতে গলে গেল। জুভানের 2জন মেয়ে ফ্রেন্ড পুষ্পিতা আর অর্পণা এসে ঐশীর পাশে বসলো। ঐশীকে এক হাত দিয়ে পুষ্পিতা জড়িয়ে ধরে বলল, জুভান, কেন লাগছিস ওর সাথে? ছাড় তো, এই বাড়িতে মিষ্টি আছে। জুভান সোফায় পা ছড়িয়ে শুয়ে বলল, না না। এখন নতুন বউকে মিষ্টি মুখ করাবি না? জুভান ঐশীর দিকে তাকিয়ে বলল, নতুন কই, অলরেডি ওর বউ হওয়ার 65 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে। ধুর, বাজে বকিস না তো, কাউকে পাঠিয়ে মিষ্টি আনা। মিষ্টি আছে, ফ্রিজে দেখো। পুষ্পিতা বিরক্ত হয়ে বলল, তুই কখনো শুধরাবি না। অর্পণা, যা ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আয়। অপর্ণা সোফা থেকে উঠে জুভানের পিঠে এক ঘা বসিয়ে চলে গেল। জুভান পিঠ খুঁজতে খুঁজতে বিড়বিড় করলো, এই মেয়েটার হাত চলার অভ্যাস কখনোই যাবে না। দেখবি ওর জামাইয়ের সেকেন্ডে মারবে, ডাফার কোথাকার। ঘরের বাকি সবাই হেসে উঠল। বিহান ঐশীর পাশে এসে দাঁড়ালো। ঐশীর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, ভাবি, এটা আমার পক্ষ থেকে গিফট, তোমার জন্য শাড়ি। ঐশী মুচকি হেসে প্যাকেটে হাত নিল। অতঃপর নানান ঝামেলা পার করে ঐশীর রুমে এসে বসলো। জুভানের বান্ধবীরা ঐশীকে জুভানের রুমে এসে দিয়ে গেছে। ওরা এই বিয়ের ডিল সম্পর্কে জানে না, আর ঐশী চায় না ওরা জানুক, তাই কোনো বাধা দেয়নি।
জুভানের সব ফ্রেন্ড আজকে এই বাড়িতেই থাকবে, তাই ঐশী এখন জুভানের রুমে ঘুমানো ছাড়া আর কোনো উপায় নেই। ঐশী বিছানায় বসে আছে ঠোঁট ফুলিয়ে। সবকিছু অসহ্য লাগছে। জুভানকে মেনে নিতে ওর কোনো আপত্তি নেই, কিন্তু যেই ছেলে কাল অব্দি মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াতো সেই ছেলে বিয়ের পর হুট করে ভালো হয়ে যাবে। তার কি গ্যারান্টি? ঐশী তাই জুভানকে এখনো বিশ্বাস করে উঠতে পারেনি। একটু পর জুভান রুমে এসে প্রবেশ করলো। ঐশীকে বিছানার উপর দেখে ঠোঁটে হাসি ফুটলো। ছিটকানি আটকে দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল ও। ঐশী মাথার ঘোমটা সরিয়ে জোরে শ্বাস নিল। দম বন্ধ হয়ে আসছিল এত সময়। এখন শান্তি লাগছে। জুভানকে ওয়াশরুম থেকে বের হতে দেখে ঐশী মুখ ঘুরিয়ে সেদিকে তাকালো। সঙ্গে সঙ্গে ছি বলে মুখে হাত চেপে ধরল। জুভান অবাক হয়ে পিছন ফিরল, বলল, হোয়াট? ঐশী চোখ খিচিয়ে বলল, পাগল আপনি? এভাবে হাফ অ্যাডম হয়ে দাঁড়িয়ে আছেন কেন? জুভান একবার নিজের দিকে তাকিয়ে হাসলো। উদম শরীর, শুধু একটা 3/4 প্যান্ট পরে আছে ও। জুভান বাঁকা হেসে বলল, তোমারই তো হাজবেন্ড, দেখলে প্রবলেম নেই। হাজবেন্ড? ঐশী বুক ধক করে উঠল। যাকে এত বছর নিজের কল্পনায় ভিতয় এই নিয়তি তাদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। কবে ভাঙবে এই দেয়াল? নাকি এই দেয়াল কখনোই ভাঙবার নয়? এই ঐশীর সামনে চুটকি বাজিয়ে বলল জুভান। ঐশী ধ্যান ভেঙে জুভানের দিকে তাকালো। জুভান দুহাত ঐশীর দুপাশে রেখে ওর দিকে ঝুঁকে আছে। ঐশী জুভানকে এতটা কাছে দেখে এক ঢোক গেল। থতমত খেয়ে বলল, আপনি এত কাছে কেন? ডিলের কথা? ঐশীর কথার মাঝখানে জুভান সরে এলো ওর থেকে। ফুস করে এক নিঃশ্বাস ছেড়ে বলল, ইয়া ডিল, মাই ব্যাড লাক। ঐশী ভ্রু কুচকে তাকালো জুভানের দিকে। জুভান সেসব পাত্তা না দিয়ে কাবার থেকে একটা 3 পিস বের করে ঐশীর দিকে এগিয়ে দিল, বলল, দৃশ্য ড্রেস এনেছিল তোমার জন্য, ফ্রেশ হয়ে এসো। ঐশী মাথা হেলিয়ে চট করে জুভানের কাছ থেকে প্যাকেট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আষাঢ়ের সকাল। সকাল হতেই হঠাৎ রোদ, তো আবার হঠাৎ বৃষ্টি ঝরছে আকাশ থেকে। ঐশী এখনো বেঘরে ঘুমে। কাল রাতে অচেনা জায়গায় ঘুমোতে অনেক বেগ পেতে হয়েছে ওর, তাই এখনো বিছানায় শটান হয়ে শুয়ে আছে। জুভান মুখে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হলো। বিছানার দিকে চোখ যেতেই ওর চোখ স্তব্ধ হলো। পানির নয়, বরং অজানা এক তৃষ্ণা পেল। জুভান গুটি কয়েক ঢোক গিলে ঐশীর পায়ের কাছে বসলো। প্লাজো পায়জামা পরায় ঐশীর পা এখনো অনেকখানি দৃশ্যমান। মেয়েলি ফর্সা পা দেখে জুভানের ভেতর তোলপাড় হয়ে উঠল। তবে এই তোলপাড় কোনো কামনার প্রকাশ নয়, বরং পবিত্র ভালোবাসার ফলস্বরূপ। কিন্তু জুভান নিজেকে সামলাতে জানে, সে কখনোই চাইবে না ঐশীর মতের বিরুদ্ধে যেতে। ও চাই তার মেঘবালিকা হাসুক, বাঁচুক, একসঙ্গে ওরা পার্থক্যের আকাশ দেখুক। জুভান সারা জীবন তার মেঘবালিকার পবিত্র মুখশ্রীর দিকে তাকিয়ে অনায়াসে কাটিয়ে দিতে পারবে। জুভান সেসব ভেবে মাথা ঝাড়া দিল। খুব আলতো হাতে ঐশীর পায়জামা ঠিক করে দিল। ঐশীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শিহরণ খেলে গেল ওর মনে। এতটা পবিত্র কেউ হয়? এতটা মায়া কারো মুখে থাকে? জুভান মুখ অন্যদিকে ঘুরিয়ে এলো। বিড়বিড় করে বলল, উফ, মনে রীতিমতো ভূমিকম্প ডেকে আনছে, বেশ ভয়ঙ্করী। সকালের নাস্তার জন্য সবাই ডাইনিং টেবিলে বসে আছে। মনে ভাবছে ঐশী একপাশে মাথায় ওড়না দিয়ে কিছু একটা চিন্তা করছে, আর প্লেটে অযথায় আঁকিবুকি করছে। হঠাৎ জুভান ঠাস করে এসে ঐশীর পাশে চেয়ার টেনে বসে পড়ল। ঐশী কিছুটা অবাক হয়ে জুভানের দিকে তাকালো। জুভান সেসব পাত্তা না দিয়ে প্লেট হাতে নিল। সার্ভেন্ট নাস্তা বেড়ে দিতে লাগলো। পুষ্পিতা খেতে খেতে আচমকা বলে উঠল, ঐশী, রাতে কোনো সমস্যা হয়নি তো? ঐশী হতবাক হয়ে তাকালো পুষ্পিতার দিকে। জুভান পুষ্পিতার মাথায় চাটা মেরে বলল, মুখ সামনে কথা বল মেরি মা, তোর কি মনে হয় আমি ওর সাথে কিছু করেছি যে ওর ঘুমাইলে প্রবলেম হবে? পুষ্পিতা মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ সেটাই। জুভান থমথমে মুখে তাকালো ওর দিকে। দৃশ্য ফিচেল হেসে বলে উঠল, ওই জানোস, কাল রাতে বিহান আর আমি তোদের রুমে পাহারা দিতে চেয়েছিলাম, কিন্তু বেচারি ঐশী ভাবির কথা ভেবে আর দেইনি। আমার একমাত্র ভাবি, তাকে কি লজ্জা দেওয়া যায়? সবাই মিটমিটিয়ে হাসলো, আর ঐশী লজ্জায় মাথা নিচু করে খেতে লাগলো, যেমন সে তেমন তার বন্ধু বান্ধব, একটার মুখেও লাগাম নেই। জুভান ঐশীকে পর্যবেক্ষণ করে ওদের দিকে তাকালো, বলল, আরে বাদ দে, বেচারিকে কত লজ্জা ফেলবি, তোদের লজ্জা শরম নাই, ওর তো আছে, অফ যা এখন। সবাই জুভানের কথা শুনে
হয়ে কি আন্ডারস্ট্যান্ডিং, বাহ। ঐশীদের কথা শুনে ফিক করে হেসে দিল, আর জুভান সেই হাসির দিকে তাকিয়ে রইল অপলক। মুগ্ধ হলো তার দু চোখ, উজ্জ্বলতা খেলে গেল চোখের মনিতে মনিতে। ঐশী ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল, ফোন বের করে অনলের নাম্বারে কল দিল। দুবার রিং বাজতেই ওপাশ থেকে কেউ বিচলিত গলায় বলল, হ্যালো ঐশী, তুমি ঠিক আছো? এসব কি শুনছি? আরে ওকে? ঐশী এক নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ঠিক আছি। আমি কাল থেকে কতবার তোমায় ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন রিসিভ করোনি তুমি। আমার খুব চিন্তা হচ্ছিল জানো। এসব কথা ছাড়ো, শোনো, তুমি সাজ্জাদ হোসেনের কিছু তথ্য পেয়েছো? অনল এক নিঃশ্বাস ছেড়ে বলল, না, এখনো পাইনি। ওই ব্যাটা সিকিউরিটি গার্ড ছাড়া ঘর থেকে বের হয় না। রাবিশ। দেখো, মাথা গরম করলে চলবে না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হি ইজ সো ডেঞ্জারাস ম্যান। ঐশী থমথমে গলায় বলল, আমি এখন মহা ফ্যাসাদে পড়েছি। জুভান স্যারের প্রত্যেক রুমে সিসিটিভি ক্যামেরা। আমি এখন ওয়াশরুমে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি। আমার এখন এমন কিছু করা যাবে না যেটাতে জুভান স্যারের সন্দেহ হয়। বুঝতে পেরেছো ঠিক কি বলেছি? অনল কপাল চুলকে বলল। এখন? ঐশী এক হাঁপ ছেড়ে বলল, আমি দেখছি কোনো উপায় বের করা যায় কিনা। ওকে, আমি এদিকটা খেয়াল রাখছি। ওকে, এখন রাখছি। ঐশী ফোন কেটে দেয়। বেসিন থেকে পানি নিয়ে মুখে এক আজলা পানি ছিটিয়ে ওয়াশরুমের থেকে বেরিয়ে যায়। ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তখন জুভান বাইরে থেকে ঐশীর নাম ধরে ডাকতে ডাকতে ওর পাশে এসে দাঁড়ায়। ঐশী মুখ ঘুরিয়ে জুভানের দিকে তাকালো। জুভান হাত ঘড়ি ঠিক করতে করতে ব্যস্ত গলায় বলল, আমি বেরোচ্ছি এখন। তোমার যদি কোনো কাজ থাকে তুমি করে নিতে পারো, আমার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। ঐশী মাথা হেলিয়ে সায় দেয়। জোভান যাওয়ার আগে ঐশীর মুখের দিকে এক ঝলক তাকায়। ঐশীর মুখ খুব চিন্তিত দেখাচ্ছে। জোভান ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার কথা চেষ্টা করছে। একটু পর ঐশীর কাছে এসে ঐশীর গালে আলতো করে হাত রাখে ও। ঐশী অবাক হয়ে জোভানের দিকে তাকায়। জোভান আদুরে গলায় বলে, ভয় পেও না, বাসায় অনেক সার্ভেন্ট আছে, ওরা তোমার খেয়াল রাখবে। আমি খুব জলদি আসার চেষ্টা করব। ঐশী সেসব কথা শুনে কিছুটা বিস্মিত হয়। জুভানের এসব আদরে কথা শুনে ঐশীর মন না চাইতেও গলে যায়। এই মানুষটা আসলেই অদ্ভুত, খুব বেশি রহস্যময়। এক এক সময় তার এক এক রূপ, কখনো খুব রাগী, আবার কখনো এক পাগলা প্রেমিক। ঐশী জুভানের দিকে তাকিয়ে মাথা হেলিয়ে সায় দেয়। জুভান ঐশীকে বিদায় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুর হয়ে এসেছে। বর্ষার ঘরের জানালা ভেদ করে এক টুকরো আলো এসে গড়াগড়ি খাচ্ছে ঐশীর কোল জুড়ে। ঐশী সোফায় বসে টিভি দেখছে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। ঐশী এগিয়ে যায়। সার্ভেন্ট দরজা খুলে দেয়। কে এসেছে দেখতে ঐশীর এগিয়ে যায়। সার্ভেন্ট দরজা খুলে দেয়। কে এসেছে দেখতে ঐশীর এগিয়ে যায় সেদিকে। 3 জন লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে। সার্ভেন্ট ওদের আসার কারণ জিজ্ঞেস করলে এক লোক বলে উঠল, আমাদের জুহান স্যার পাঠিয়েছে বাড়ির সব সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য। অতঃপর বাড়ির প্রতিটি রুমের সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হলো। ঐশী স্থির হয়ে তাকিয়ে দেখলো শুধু এসব। কোথাও যেন একটা কিন্তু থেকে যাচ্ছে। সব বাধা এভাবে নির্মূল হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুব অদ্ভুত। ঐশী রুমে বসে মাথায় হাত চেপে এগুলোই চিন্তা করছে। আচ্ছা, কোনো ক্রমে কি জুভান ওর খুলের ব্যাপারটা জেনে গেছে? না না, তা কেন হবে? তাহলে তো জুভানের নানা প্রশ্নের সামনে ঐশী টিকতেই পারত না। মাথায় নানান চিন্তা ঘুরছে, কিন্তু তাদের উত্তর কিছুই ভেবে পাচ্ছে না ঐশী। হঠাৎ ঐশীর ফোনে রিং বাজলো। ঐশী ধ্যান ভেঙে ফোন হাতে নিয়ে রিসিভ করলো। বলো অনল। ঐশী, একবার দেখা করতে হবে, আমি কিছু ইনফরমেশন পেয়েছি। ও, কখন ফ্রি আছো? এখনই আসো, আমি ওদের হিডেন জায়গাটা ওয়েট করছি। ঠিক আছে, আমি আসছি। ঐশী ফোন কেটে দিয়ে কাবার্ডের সামনে গেল। 2 নাম্বার তাকের একদম পিছনে একটা কালো বোরখা রাখা। ঐশী সেটা হাতে নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিল। মুখে কালো নিকাব আটকে সন্তর্পণে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাজ্জাদ হোসেন, দ্য গ্রেট মাফিয়া লিডার, সচরাচর সিকিউরিটি গার্ড ছাড়া এক পাও চলেন না। মন এবং শরীরের দিক থেকে খুবই শক্তিশালী। এখনো পর্যন্ত নিজের হাতে করা 50টা খুনের আসামি, কিন্তু এই খুনগুলোর বিচার একটাও হয়নি। ঐশী তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সামনে টাঙানো সাজ্জাদ হোসেনের বিশাল আকার ছবির দিকে।
অত্যন্ত হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে তাকে। তার এই হাসি দেখেই ঐশীর রাগে মাথা গরম হয়ে উঠছে। মন চাচ্ছে ছবির ভিতরে ঢুকেই ওই পাপী বান্দাকে খুব করে ফেলতে। ঐশী নিজের রাগ সামলাতে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। তারপর অনলের দিকে তাকিয়ে বলল, আমাদের ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে। অনল কম্পিউটারে স্লাইড পরিবর্তন করলো। ঐশী ডেস্কে দুহাত রেখে ঝুঁকে এলো কম্পিউটারের দিকে। সাজ্জাদ হোসেনের পাশে এই মেয়েগুলো কারা? অনল পর্যন্ত একটা মেয়ের দিকে আঙ্গুল তাক করে বলল, এই মেয়েটা সাজ্জাদ হোসেনের বিশাল সংখ্যা আর গার্লফ্রেন্ডের মধ্যে একজন, তবে সে ততটা ইম্পর্টেন্ট না তার জন্য। এই মেয়ে? ইয়েস, এই মেয়েটা সাজ্জাদ হোসেনের প্রাণ বলতে পারো। তবে মেয়েটা খুব টাকার কাঙাল। টাকার জন্য সাজ্জাদ হোসেনের পাশাপাশি আরো অনেক অ্যাফেয়ার আছে ওর। ঐশীর চোখ চকচক করে উঠল, যেন এটাই খুঁজছিল ও। ঐশী সোজা হয়ে দাঁড়িয়ে বলল, পারফেক্ট, আমাদের নেক্সট টার্গেট এই মেয়েটাই। অনল ঐশীর কথা বুঝতে পারল না, বলল, আমাদের টার্গেট তো সাজ্জাদ, তাহলে এই মেয়ে কেন? ঐশী মুচকি হাসলো, পায়চারি করতে করতে বলল, টাকার মায়া বড় মায়া, মানুষ টাকার জন্য পশু হতে পারে, একবার ভাবে না। এই মেয়ে নিজে আমাদের হাতে সাজ্জাদ হোসেনকে তুলে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অনল ঐশীর কথা শুনে ঐশীর দিকে তাকালো। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে, কত জলদি প্ল্যান সাজিয়ে ফেললো। বাহ, কিন্তু অনল প্রশ্ন করলো, কিন্তু ও তো টাকা তুমি কই পাবে? তন্ময়কে মারার আগে ওর সব টাকা আমি আমার ব্যাংকে ট্রান্সফার করে ফেলেছি। তন্ময়ের অবৈধ টাকা আমি নিজে খরচ করব না, সবগুলো কালো টাকা ওই পাপীদের খুন করার কাজে লাগাবে, তাই রেখে দিয়েছি। বাহ বাহ, জিও তুমি। সে বিরক্ত হয়ে অনলের দিকে তাকালো, বলল, ও প্লিজ। ও সরি, এখন চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। ঐশী ডেস্ক থেকে ব্যাগে হাত নিতে নিতে বলল, না লাগবে না, আমি একাই যাব। কেন? তোমার জুই উইভান স্যার কি মাইন্ড করবে আমাকে দেখলে? অনল ঐশীর দিকে ফিরে ব্যঙ্গ করে বলল। ঐশী এই কথা শুনে মৃদু হাসলো, তারপর সিরিয়াস হয়ে বলল, অনল প্লিজ, লেগ পুল করো না। জুভন স্যার বাসায় নেই, আর আমি এমন কিছু করতে পারবো না যেটাতে জুভন স্যারের সন্দেহ হয়, বুঝতে পেরেছো? অনল ব্যাপারটা বুঝতে পেরে মাথা হেলালো। রাত হয়ে এসেছে, আকাশে বাঁকা অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়িয়ে আছে ঐশী। শীতল পরিবেশ, মাঝে মধ্যে ঝোড়ো বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ঐশীর গা। কপালের উপর পড়ে থাকা চুলগুলো নেড়ে উঠছে সে বাতাসের ঝাপটায়। কফি গরম। জুভানের কণ্ঠস্বর শুনে ঐশী পিছন ফিরে তাকালো। জুভান দুহাতে 2 কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। কাপ দুটো থেকে ধোঁয়া উঠছে বাতাসে। জুভান এগিয়ে এসে 1 কাপ কফি ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, মন খারাপ? ঐশী না বোধক উত্তর দিয়ে চায়ের কাপ হাতে নিল। কাপে চুমুক দিয়ে বলল, আপনি কখন আসলেন? টের পেলাম না। জুভান রেলিং এ হাত দিয়ে কাপে চুমুক দিল, তারপর মাথা উঁচু করে বলল, এই 1 ঘন্টা আগে রুমে বসে কাজ করছিলাম, নতুন গানের সুর মেক করছিলাম। ও, এটা খুব কঠিন কাজ তাই না? গান আমার প্যাশন, তাই কঠিন কিছুই নয়। ও। তারপর নীরবতা গ্রাস করলো এই দুজন মানবীকে। জুভান কফির কাপে পরপর চুমুক দিচ্ছে আর বারবার তাকাচ্ছে ঐশীর দিকে। ঐশীর সেদিকে লক্ষ্য নেই, সে বাইরে তাকিয়ে কফিতে চুমুক দিচ্ছে। একবার ঐশীর ছোট কয়েকটা চুল ঐশীর চোখের সামনে পড়তেই ঐশী বিরক্ত হলো। হাত দিয়ে চুল কানের পিছনে গুজে দিতে চাইলে জুভান হাত আটকে নেয়। ঐশী অবাক হয়। জুভানের দিকে তাকালে জুভান মাদক গলায় বলে, থাকুক না, ভালো লাগছে। ঐশী বিস্ময় নিয়ে তাকালো জুভানের দিকে। জুভান সেসব পাত্তা না দিয়ে বলল, আচ্ছা, আমাদের আলোয় সাঁতার কেটে গল্প করা যাক, কি বলো? ঐশী এক হাঁপ ছেড়ে বলল, ঠিক আছে। তোমাকে নিয়ে প্রথমে জানি, তারপর আমাকে নিয়ে বলবো, শুরু করো। ঐশী চোখ ছোট ছোট করে তাকালো বাইরে, এক উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার জীবনটা অনেকটা সিনেমার মতো। একসময় প্রতিটা মুহূর্ত খুশি ছিল, কিন্তু এখন সব নাটক, সব ধোঁয়াশা। পূর্বে যা ভালো লাগতো এখন তা বিষাক্ত লাগে। মন বলে যে একটা বস্তু আছে, সেটাই ভুলে গেছি। জুভান ঐশীর দিকে এগিয়ে এলো। ঐশীর কপালের চুল কানের পিছনে গুজে দিয়ে আবারও সামনে এনে দিল। গালে হাত রেখে আলতো গলায় বলল, একবার মনকে বুঝতে শেখো, মন যা চাই তাই করো, দেখবে আবার সব ফিরে এসেছে।
সব ভালো লাগার সকল পূর্ণতা তোমার হাতের মুঠোয় চলে আসবে। ঐশী জুভানের সান্নিধ্য থেকে 2 কদম পিছিয়ে গেল, বলল, সম্ভব না। আমি সেই সুন্দর রাস্তা পেরিয়ে অনেক দূরে চলে এসেছি। সেই জগৎ থেকে আর ফিরে আসা সম্ভব না। জুভান হাসল, কিন্তু সেই হাসিতে বরাবরের মতন মুগ্ধ হলো না ঐশী। জুভানের সেই হাসিতে এক লুকানো কষ্ট আছে। ঐশী সেই কষ্টের কারণ বুঝতে পারল না। কফি শেষ? ঐশী ধ্যানে ছিল, তাই শুনল না কথাটা। জুভান ভ্রু নাচিয়ে আবারও বলল, কফি শেষ? আর একটা পানি? গল্প করতে করতে খাওয়া যাবে। না না, আর লাগবে না। জুভান ঐশীর হাত থেকে কাপ নিয়ে দুনো খালি কাপ টেবিলে রেখে দিয়ে আবারও বারান্দায় এলো। নিয়ে বারান্দায় রাখা দোলনায় বসে পাশে হাত রেখে ঐশীকে বলল, আসো, বসো এখানে। ঐশী চুপচাপ জুভানের পাশে দূরত্ব রেখে বসে গেল। জুভান পা দিয়ে দোলনা আলতো করে দুলিয়ে বলল, আমার সম্পর্কে জানতে চাও? ঐশী সামনে তাকিয়ে মাথা হেলিয়ে সায় দিল। জুভান এক নিঃশ্বাস ছাড়ল। ঐশী জুভানের দিকে আগ্রহ চোখে তাকালে জুভান বলতে থাকে, আমার জীবনটা তোমার মতন সাজানো গোছানো ছিল না ঐশী, বরং অনেকটা যান্ত্রিক ছিল। আর আমি ছিলাম সেই যান্ত্রিক জীবনের যন্ত্রমানব, যার কোনো অনুভূতি, ইচ্ছে, অনিচ্ছের কোনো মূল্যই ছিল না। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখেই বড় হয়েছে। আমার কাছে তখন মনে হতো একটা সম্পর্ক মানেই হয়তো প্রতিদিন এই খিটখিটে আচরণ, একে অপরকে অভিশাপ দেওয়া, সারাদিন ঝগড়া করে রাতে না খেয়ে ঘুমানো। সেদিন রোজকার মতো মায়ের কাছে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে উঠে আরো এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম যেটা আমি কল্পনাতেও ভাবিনি। বাবা মা দুজন মিলে আমাকে প্রশ্ন করেন আমি কার কাছে থাকবো, বাবা নাকি মা। তখন ছোট মনে এই প্রশ্নের বিষাক্ততাটা বুঝতে পারিনি, তাই সরল মনে বলেছিলাম দুজনের সাথেই। মায়ের মুখ এই কথা শুনে কঠিন রূপ ধারণ করলো, সেই সাথে বাবাও হলেন বিরক্ত। শেষ পর্যন্ত আমার স্থান হয়েছিল মায়ের কাছে, মায়ের নিজস্ব বাসায়। কদিন ভালোই যাচ্ছিল, কিন্তু তারপর মা নতুন বিয়ে করলেন। তারপর মায়ের কাছেও আমার মূল্য ফিকে হয়ে গেল। ডাস্টবিনের মতন অযত্নে পড়ে থাকতাম ঘরের এক কোণে। দিন যেতে লাগলো, মায়ের কাছে দূরত্ব বাড়তে লাগলো। মায়ের মমতার সুতো একসময় ছিনে যেতেই পা বাড়ালাম ঢাকাতে। একা নিঃসঙ্গতা হয়ে ঘুরে বেড়াতাম সেই শহরে। একসময় নাম দাম সব হলো আমার, টাকা পয়সা হাতের ময়লায় রূপান্তরিত হলো, কিন্তু কোথাও মনে শান্তি পেতাম না। মেয়ে, মদ আমার রোজকার সঙ্গী হয়ে উঠল। তারপর একদিন এক মেয়ের সাথে দেখা, যার জন্য আজকের আমার এই বলদ। সে যখন আমার ঘরে গুটি গুটি পা নিয়ে ঘোরাফেরা করে, তখন আমার মনে হয় আমার ঘরে দীর্ঘ সময় পর পূর্ণতা এলো। এখন সেই কালো ঘরে আনাচে কানাচে শুধু সুখ আর সুখ। সেই সুখে কোনো স্বার্থ নেই। সেই মেয়েটাকে চিনেছ নিশ্চয়ই? ঐশী এক দলা বিস্ময় নিয়ে জুভানের দিকে তাকিয়ে রইল। মানুষটা এত কষ্ট পেয়েছে, ও তো 2 মাস ধরে একাকী আছে, আর তার পাশের মানুষটা সারা জীবন ধরে একা একা গুমড়ে মরেছে। ঐশীর চোখ ভিজে এলো। চোখের গা বেয়ে এক ফোঁটা জল মুখ বেয়ে গড়িয়ে পড়তেই জুভান সেই জল আঙ্গুল দিয়ে শুষে নিল। ঐশী অবাক হয়ে তাকালে জুভান বলল, তোমার চোখের এক ফোঁটা জল আমার বুকের সবটুকু পানি শুষে নেয়, তাই সেই জলের অপচয় করবে না কখনো। ঐশী অবাক হলো। এটা নিঃশ্বাসের খেলায় ভারী হলো রাতের আকাশ। সেই আকাশে জলজল করে উঠল অসংখ্য তারা, কিন্তু সেই বিশাল আকাশের একদম পশ্চিম দিকে 2টো উজ্জ্বল তারা বসে আছে, সবার থেকে আলাদা, একদম স্বকীয়। ঐশী সেদিকে চোখ রেখে মনে মনে নানা কল্পনা আঁকছে, অযথাই ওদের নিয়ে নিজের ভাবনার সুতো বুনছে। আচ্ছা, এই 2টো কি ঐশীর বাবা মা, যারা এই নিষ্ঠুর পৃথিবীতে ওকে একদম একা করে রেখে গেছেন? শুনেছি মানুষ মরার পর আকাশের তারা হয়ে যায়, তাহলে ঐশীর বাবা মাও কি তারা হয়ে ভেসে বেড়াচ্ছে আকাশের ওই কালো জগতে? ঐশী কোনো উত্তর পেল না। হবে হয়তো। প্রায় অনেকক্ষণ ধরে ঐশীকে অন্যমনস্ক দেখে জুভান ঐশীকে ডাক দিল, কিন্তু ওর মুখে রা নেই। জুভান এবার ঐশীর বাহু ধরে ঐশীকে ঝাঁকালো, খানিক জোর গলায় বলল, ঐশী, আয় ঐশী। ঐশী হুড়মুড়িয়ে জুভানের দিকে তাকালো। চোখের দৃষ্টি তার এলোমেলো ছন্ন ছাড়া। জুভান সেই দৃষ্টি দেখে কিছুটা অবাক হলো। হঠাৎ করে কি হলো এই মেয়ের? জুভান ঐশীর চোখের কোণ থেকে এক ফোঁটা জল নিজের আঙ্গুল দিয়ে আনলো। জলের স্বচ্ছ ফোঁটা ঐশীকে দেখিয়ে বলল, আবার কাঁদছো কেন? ঐশী মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে চোখের জল মুছে নিল। জুভানের থেকে কষ্ট লুকানোর কি সোচ্চার চেষ্টা তার। জুভান মৃদু হাসল। সে ঐশীর 2 বাহু ধরে নিচের দিকে ফিরালো। ঐশী বারবার এদিক ওদিক তাকাচ্ছে।
জোহান যেন তার অস্ত্র দেখে না নেয়। জোহান ঐশীর থুতনি ধরে মুখ উঁচু করল, কণ্ঠে আকাশ সম আদর ঢেলে বলল, মা বাবার কথা মনে পড়ছে? কাঁদছো কেন?